জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে কাটছে না ভিন্ন মত। সাংবিধানিক বিষয়ে বিচার বিভাগের পরামর্শ চায় বিএনপি। বিশেষ আদেশের পক্ষে জামায়াত। গণভোটের প্রস্তাব কমিশনের। নির্বাচন সামনে রেখে আলোচনার মাঝপথে এই মাঠে নামছে বেশ কয়েকটি ইসলামী দল। পিআর সহ নানা দাবিতে রাজধানীতে আজ আলাদা কর্মসূচি। মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে লোকজনকে টেকনাফের আস্তানায় রাখছে পাচারকারীরা। আটকে রেখে আদায় করছে মুক্তিপণ। বিজিবির অভিযানে 11 জন উদ্ধার, আটক 12। এবং বিদেশি ঋণ নির্ভরতা কমাতে পারে রেমিটেন্স ও ডলার বন্ডে বিনিয়োগ। প্রবাসীদের কৌশলী হওয়ার পরামর্শ ব্যাংকারদের। দক্ষ কর্মী পাঠানোই জোর। ভোরের সময়ের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে কাটছে না রাজনৈতিক দলগুলোর ভিন্নমত। সাংবিধানিক আদেশে এর কার্যকর কিংবা নির্বাচনের আগে গণভোট চায় জামায়াতে ইসলাম। তবে সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে বিচার বিভাগের পরামর্শ নেওয়ার পক্ষে বিএনপি। সনদ ঝুলে গেলে, নির্বাচনের দেরি হলে পতিত ফ্যাসিবাদ লাভবান হবে বলেও মন্তব্য দলটির। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন এ বিষয়ে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের বৈঠক। অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ প্রায় 30টি রাজনৈতিক দলের প্রতিনিধি। বৈঠকে সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি বৈধতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট আয়োজনের প্রস্তাব দেয় কমিশন। সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানান, অক্টোবরের শুরু নাগাদ চূড়ান্ত প্রস্তাবনা নিয়ে আবারও বৈঠকে বসবে কমিশন। পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে একই সময় গণভোট করা যেতে পারে। গণভোটের মধ্য দিয়ে যখন জনগণের সম্মতি পাওয়া যাবে তখন থেকে এটাকে ভ্যালিডেটেড বলে মনে করা হবে। এই প্রস্তাবটি আমাদেরকে বিশেষজ্ঞ প্যানেল দিয়েছেন, আমরা এটা রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছি। রাজনৈতিক দলগুলোর উপর দায়িত্ব না দিয়ে ঐকমত্য কমিশনকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায় গণ অধিকার পরিষদ। জাতীয় সংসদের আগেই গণভোটের দাবি এবি পার্টির। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি পরবর্তী সংসদের হাতে বাস্তবায়ন প্রক্রিয়া ন্যস্ত করতে চায়। কিন্তু এই 6 মাসে প্রমাণিত হয়েছে দলগুলোর পক্ষে ঐক্যমতে আসা সম্ভবপর নয়, যে কারণে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, দলীয় ফোরামে আলোচনা শেষে এ বিষয়ে বক্তব্য জানাবে তার দল। অন্যদিকে কমিশনের প্রস্তাবে একমত জামায়াত। তবে গণভোট নির্বাচনের দিন নয়, বরং আগেই আয়োজন করার দাবি দলটির। জুলাই সনদের যদি বাস্তবায়ন করতে সরকার দেরি করে অথবা অন্য কিছু হয়, তাহলে আবার জনগণ রাস্তায় নামবে, এটা খুবই স্বাভাবিক। এই প্রস্তাবটাকে ওভারলুক করে এই যে নতুন যে একটা জিনিস নিয়ে এসছে, এটার ব্যাপারে কিন্তু সবাই কনভিন্স না। এটার ব্যাপারে আমাদেরকে আরও আলোচনা করতে হবে। ফলে আমাদের পজিশন হচ্ছে, গণপরিষদ কাম পার্লামেন্টের যে কথাটা আমরা বলেছি এটাই আমরা আবার পুনর্ব্যক্ত করেছি, এবং বাকি যে নতুন প্রস্তাব আজকে মাত্র আসলো এটা নিয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করব। সাংবিধানিক আদেশের পক্ষে নয় বিএনপি। এই আদেশ নিয়ে পরবর্তীতে চ্যালেঞ্জ হতে পারে বলে শঙ্কা দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের। আইনি ভিত্তির জন্য সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়ার প্রস্তাব তার। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে পতিত ফ্যাসিবাদ এবং অসাংবিধানিক শক্তি লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি। কে কয়টা জনসভা করলাম, কে কয়টা মিছিল দিলাম, তার উপর ভিত্তি করে কি পিআর নির্ধারিত হবে? সেটার জন্য তো একটা প্রক্রিয়া আলোচনার টেবিলে আসতে হবে। সেই আলোচনার টেবিলে আমরা আছি, সেটা এখনো অব্যাহত আছে। কিন্তু সেটা বাইরে রেখে আমরা যদি এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য যে আলোচনা আছে সেটাকে বাইরে রেখে সেটা বাস্তবায়নের জন্য যদি আবার রাজপথে যায়, সেটা কিন্তু সবিরোধিতা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়িয়ে 15 অক্টোবর পর্যন্ত করা হয়েছে। জুলাই জাতীয় সনদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীতে আলাদা আয়োজনে বিএনপি নেতারা বলেছেন, আনুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলেই হবে না, জনগণের ম্যান্ডেট আদায় করতে হবে। সংবিধান সংশোধনের আগে এই পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই বলেও সাফ জানান তারা। চলমান ঐকমত্য কমিশনের আলোচনার মাঝেই ভোটের পদ্ধতি বদলে আন্দোলনের ডাক দিয়েছে কয়েকটি রাজনৈতিক দল।
সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বুধবার বিকেলে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকেও উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। পরে দলটির নেতারা ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের প্রত্যাশা জানিয়ে বলেন, চাইলেই পিআর পাওয়া যাবে না। পিআর তো এখন আলোচনার খুব একটা বিষয়বস্তু না, এই কারণে যে যদি আপনি রাজিও হন তাহলেও তো এই নির্বাচন পিআরের মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধন হওয়ার পরে। টেবিলের চারিদিকে বসে কিছু রাজনৈতিক দল জনগণের পক্ষ থেকে আগেভাগে তো এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। এটা জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী নির্বাচনের পরে যদি জনগণ চায় হবে। একই ইস্যুতে এদিন সকালে নয়াপল্টনে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 16 বছর ধরে কোনো দল পিআর চায়নি, সম্পূর্ণ নতুন এই দাবি উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি তার। আপনি 16 বছর আন্দোলন হয়েছে হাসিনার বিরুদ্ধে, আমরা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য জোরালো দাবি করেছি। কোনো রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিলেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তারা পিআর পদ্ধতির কথা বলেছেন বলে আমার জানা নেই। এখন এটাকে প্রমিনেন্টে নিয়ে আসা হচ্ছে কেন? এটা ছাড়া নির্বাচন আমরা করব না, এই কথাটাই হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। ইতিমধ্যে নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেছে। আপনারা যদি বলেন যে এটাকে প্রতিহত করবেন, হতে দেবেন না বা যাবেন না, তাহলে আমার তো মনে হয় এতদিন ধরে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতি মুনাফিকি করা। পিআরের দাবিতে আন্দোলন বিএনপিকে কোনোভাবেই চাপে ফেলছে না বলেও জানান দলটির নেতারা। লড়াই করেছিল এবং আন্দোলন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। পিআর ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে কলঙ্কিত ইতিহাস রচিত হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বুধবার বিকেলে রাজধানীর উত্তরার মুগ্ধ মঞ্চ চত্বরে পিআর দাবিতে দলটির গণসমাবেশে বক্তব্য রাখেন তিনি। প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে বলে জানান আমির। ইসলামী আন্দোলন কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজদের ক্ষমতার সিঁড়ি হবে না বলে উল্লেখ করেন রেজাউল। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে সব দলের শাসন দেখেছে জনগণ, তবে আগামী নির্বাচনে বেশিরভাগ মানুষ ইসলামী দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায়। সেখানে কিন্তু যারা ক্ষমতালোভী তাদেরকে লজ্জাজনকভাবে কলঙ্কিত করে বাংলাদেশের সিংহভাগ উদীয়মান মেধাবী ছেলে মেয়েরা তাদেরকে শিক্ষা দিয়েছে। যারা খুন করছে, গুম করছে, এদের বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত এবং জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে না হওয়া পর্যন্ত যদি তারা মন মানসিকতা এইভাবে না তৈরি করে, তাইলে সামনে জাতীয় নির্বাচনেও তাদের এই কলঙ্ক ইতিহাস রচিত হবে। জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন সহ কয়েক দফা দাবিতে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি নিয়ে মাঠে নামছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি ইসলামী দল। আজ দিনব্যাপী রাজধানীর বায়তুল মোকাররম ও প্রেস ক্লাবের সামনে আলাদা ব্যানারে এসব কর্মসূচি পালন করবে দলগুলো। তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি দেয়া, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে পিআর পদ্ধতি প্রবর্তন, বিগত সরকারের দুর্নীতি ও নির্যাতনের বিচার এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধকরণ। এর আগে সংবাদ সম্মেলনে আন্দোলনের ঘোষণা দেয় ইসলামী সমমনা দলগুলো। গুম, খুন, হত্যার সঙ্গে জড়িত ব্যক্তি যে বাহিনীরই হোক তাদের বিচারের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শেখ হাসিনার মামলায় প্রথম দিনের সাক্ষ্য শেষে এ কথা বলেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই সংগঠক। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, নাহিদের জবানবন্দির মধ্য দিয়ে শেষ হবে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ। এদিন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা শেষ হয়েছে। শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলেছেন, আসামিদের নিরপরাধ প্রমাণে আইনি লড়াই করছেন তিনি, বাকি সিদ্ধান্ত আদালতের। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিচার একেবারে শেষ পর্যায়ে। গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেষ হচ্ছে এ মামলার সাক্ষ্য গ্রহণ অধ্যায়।
বুধবার বেলা ৩টার দিকে সাক্ষ্য দেয়া শুরু করেন নাহিদ ইসলাম। জবানবন্দিতে 2018 ও 24-এর কোটা বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট, কর্মসূচি প্রত্যাহারে চাপসহ নানা বিষয় তুলে ধরেন। পরে সাক্ষ্য গ্রহণ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়। ন্যায় বিচার দাবি করে নাহিদ ইসলাম বলেন, অপরাধী যে বাহিনীরই হোক, গত 15.5 বছরের গুম, খুন এবং জুলাই আগস্টের গণহত্যায় যারাই জড়িত তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগ, পুলিশ সহ যারা জড়িত তারা বিচারের আওতায় আসবেন, তাদের শাস্তি হবে এবং এই ন্যায় বিচার একটা নিদর্শন হয়ে থাকবে শুধু বাংলাদেশের জন্যই নয়, পৃথিবীর জন্য। এদিন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দেয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জবানবন্দির ওপর 2 দিন ব্যাপী জেরা শেষ হয়। বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে ইনফ্লুয়েন্স, ভারতের যে হস্তক্ষেপ, সেই ব্যাপারে তিনি কথা বলেছেন তার জেরার জবাবে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন উল্লেখ করেছিলেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো। সেই বিষয়টা তিনি আদালতের কাছে নতুন করে মনে করিয়ে দিয়েছেন। উনি তো কোনো কিছু দেখেন নাই, উনি উপস্থিত ছিলেন না, ফলে উনি দেখা সাক্ষী না, উপস্থিত সাক্ষীও না। উনি বিভিন্ন বইয়ের রেফারেন্স দিয়েছেন, আমি সেই বইয়ের কথা বলেছি, সে কথা এটা ওনার নিজস্ব অভিমত এবং নিজস্ব বক্তব্য। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 লাশ পোড়ানো এবং একজনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণ দেবেন 26 তারিখ। সরকারি প্রতিনিধি দলের সঙ্গে যাবেন বিএনপি, জামায়াত ও এনসিপির 4 নেতা। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, এবারের বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে দেশ ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, এবারের বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। জাতিসংঘের সাইডলাইনে রোহিঙ্গা সংকট নিরসনকল্পে উচ্চ পর্যায়ের সভা আয়োজনের কথাও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এই অধিবেশনে যোগদানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আগামী 22 সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্ক পৌঁছাবেন। 30 সেপ্টেম্বর 2025 তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দি সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে জানানো হয়, এবার প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ করবেন একাধিক রাজনৈতিক দলের 4 শীর্ষ নেতা। আমাদের প্রতিনিধি দলে এবার 4জন রাজনীতিবিদ যাচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং হুমায়ুন কবির বিএনপি থেকে, জামাত ইসলামী থেকে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপি থেকে আখতার হোসেন, এই 4 জন যাবেন। উপদেষ্টারা বিদেশ সফরে গিয়ে নানা অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হচ্ছে উল্লেখ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘ অধিবেশন ঘিরে নিউ ইয়র্কে কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। আমি আসলে খুব আশঙ্কা করছি না, কারণ যে এনওয়াইপিডি এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানে, তারা তাদের বিস্তর অভিজ্ঞতা। এবং দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। অনিয়ম অস্বচ্ছতা দূর করতে এখন থেকে প্রকল্পের টেন্ডার অনলাইনে হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আগামী সপ্তাহে এই সংক্রান্ত আইন গেজেট আকারে প্রকাশ করা হবে। বুধবার দুপুরে আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, প্রভাবিত না হয়ে যোগ্যতা বিবেচনায় প্রতিষ্ঠানকে কাজ দেয়া হবে। জলবায়ু পরিবর্তনের ফলে গ্রীষ্মে বিশেষ করে এপ্রিল ও মে মাসে খুলনার মধুমতি নদীর পানির লবণাক্ততার সীমা প্রতি লিটারে 600 মিলিগ্রাম থেকে বেড়ে 2600 মিলিগ্রাম হয়। এই সময়ে সুপেয় পানি দিতে ব্যর্থ হয় খুলনা ওয়াসা। এমন অবস্থায় বুধবার একনেক বৈঠকে 50 কিলোমিটার দূর থেকে মধুমতির সুপেয় পানি সরবরাহের জন্য 2598 কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। যেহেতু খুলনা অবহেলিত, আমরা এটা পাস করে দিয়েছি, কিন্তু খুলনা নগরে আসলে
ভবিষ্যতে পানি এটার সামান্য এটা দিয়ে পুরো খুলনা শহরের হবে না। ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, এখন থেকে নতুন সব প্রকল্পে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। রেল, জ্বালানি সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কেনাকাটায় প্রভাবশালী প্রতিষ্ঠানের আধিপত্য রুখতে আসছে নতুন আইন। ফাঁকফোকর বন্ধ করায় কর্মকর্তারা এখন প্রকল্প পরিচালক হতে আগ্রহ দেখাচ্ছেন না বলে মন্তব্য করেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। রেলওয়ের প্রকল্প হোক, সড়ক জনপথের প্রকল্প হোক, পানি সম্পদ বিভাগের প্রকল্প হোক, কয়েকটা কোম্পানির দখলে ছিল এবং বিধিবিধানগুলোর ফলে যেভাবে একটা হলো তো অনলাইনে হবে, আর একটা হলো এর ফলে যেটা হবে যে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া বিশ্বমানের উন্নত হবে। শুধু তাই নয়, সারা দেশে খাস জমি উদ্ধারে জ্বালানি, শিল্প ও পরিবেশ উপদেষ্টাকে নিয়ে কমিটি গঠন করেছে সরকার। এখন থেকে প্রকল্প বাস্তবায়নে খাস জমি রেখে কৃষি জমি অধিগ্রহণ করা হবে না বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। 2 মাসের মধ্যে আমরা বলেছি একটা যত খাস জমি পড়ে আছে অব্যবহৃত তার একটা হিসাব আমরা গ্রহণ করব। প্রায় ৮,৩৩৩ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক বৈঠকে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পূবালী ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2টি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। এনবিআর সূত্রে জানা গেছে, রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার 2টি লকার রয়েছে। লকারের নাম্বার 751 ও 753। কর ফাঁকি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে লকার 2টি জব্দ করা হয় বলে জানা গেছে। এর আগে গেল 10 সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা এই সাবেক প্রধানমন্ত্রীর লকার জব্দ করেছিল সিআইসি। সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার 128 নম্বর লকার ছিল সেটি। এখন পর্যন্ত সব মিলিয়ে অগ্রণী ও পূবালী ব্যাংকে থাকা 3টি লকার জব্দ হলো। রাজধানীর বিনোদনের অন্যতম কেন্দ্র হাতিরঝিল ও 300 ফিট সড়ক। দিনে ভিড়, আলো, নিরাপত্তা সবই ঠিকঠাক, কিন্তু রাত নেমে আসতেই বদলে যায় দৃশ্যপট। অন্ধকার আর ফাঁকা রাস্তার সুযোগ নেয় ছিনতাইকারীরা। আইনশৃঙ্খলা বাহিনীর টহল থাকলেও তা উপেক্ষা করেই চলে নানা অপরাধ। স্বপন আহমেদের রিপোর্টে বিস্তারিত। ব্যস্ত রাজধানীতে কিছুটা স্বস্তির ছোঁয়া নিতে অনেকেই ছুটে যান হাতিরঝিলে। কিছুদিন ধরে সেই স্বস্তিতে গুড়ে বালি। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত হাতিরঝিলের কয়েকটি স্পটে ঘটছে ছিনতাইয়ের ঘটনা। বিশেষ করে ফ্লাইওভারের নিচের পথ, পানির ধারে নির্জন রাস্তা আর যেখানে স্ট্রিট লাইট নেই সেসব জায়গায় অপরাধীরা বেশি সক্রিয়। সন্ধ্যার পর এখানে যারা আসেন কিংবা এই সড়কটি যারা ব্যবহার করেন প্রায়ই নিরাপত্তাহীনতা বোধ করেন তারা। সম্প্রতি কিছু ছিনতাইয়ের ঘটনা এই শঙ্কাকে আরও বাড়িয়েছে, যা সাধারণ মানুষের নিত্যদিনের ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা কথা বলেছি ভুক্তভোগী সাধারণ মানুষ এবং পুলিশের সঙ্গেও। কাজ শেষ করে সন্ধ্যায় অফিসে ফিরছিলেন অনলাইন ডেলিভারি কাজ করা সায়েম। হাতিরঝিলের রামপুরা সেতুর কাছে তাকে ঘিরে ধরে 3-4 জন। বর্ণনা দিচ্ছিলেন সেদিনে তার সঙ্গে ঘটা ভয়ঙ্কর পরিস্থিতির। 5 জন আমাকে ধরছে, একজন ডাক দিয়ে বলতেছে তোমাকে বড় ভাই ডাকে, তো ঘিরা বলতেছে তুমি কই থাকো। তারা একটা গ্রুপিং এর মাধ্যমে থাকে, তারা 3-4 জন সামনে থাকে আর একজন হচ্ছে একটু দূরে থাকে। একই অবস্থা পূর্বাচলের 300 ফিট সড়কেও। এখানেও নিয়মিতই ঘটছে ছিনতাই, ডাকাতি আর হত্যার মতো ঘটনা। পুলিশ টহল থাকলেও সুযোগ বুঝে কাজ শেষ করে সটকে পড়ছে অপরাধীরা। পুলিশের তথ্য বলছে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 8 মাসে হাতিরঝিলে ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পড়েছে মাত্র 7টি। আর 300 ফিটে ছিনতাইয়ের ঘটনায় খিলক্ষেত থানায় অভিযোগ পড়েছে মাত্র 4টি। তবে সাধারণ মানুষের ধারণা আরও অনেক ঘটনার আনুষ্ঠানিক অভিযোগ করেন না অনেকেই। মহানগর পুলিশের এই কর্মকর্তা বলছেন, জোরদার করা হয়েছে পুলিশ টহল। অপরাধী ধরপাকড় ও টহল বাড়ানোয় আগের চেয়ে ছিনতাইয়ের ঘটনা কমেছে বলেও দাবি তার। পুরো রাজধানী জুড়ে ছিনতাই এবং যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধের জন্য আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম সেটা চলমান রয়েছে। রাজধানীর এই অন্যতম বিনোদন কেন্দ্রগুলোতে এমন অপরাধের ঝুঁকি শুধু সাধারণ মানুষেরই নয়, বরং
পুরো শহরেরই নিরাপত্তা ব্যবস্থারও বড় একটি চ্যালেঞ্জ। নিয়মিত পুলিশি টহল, সড়কগুলোতে সিসি ক্যামেরা এবং সড়কের বাতিগুলো যদি দ্রুত মেরামত করা না হয় তাহলে রাতের এই অপরাধ কর্মকাণ্ড কোনোভাবেই কমবে না, এমনটি মনে করছেন সাধারণ মানুষ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে লোকজনকে এনে টেকনাফের পাহাড়ি আস্তানায় রাখছে পাচারকারীরা। মালয়েশিয়ায় না পাঠিয়ে মিয়ানমারে আটকে রেখে আদায় করছে মুক্তিপণ। বিজিবির অভিযানে এমন 11 জনকে উদ্ধার এবং মানব পাচারে জড়িত 12 জনকে আটকের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এই চক্রকে ঠেকাতে সব বাহিনীর সমন্বয়ে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে বিজিবি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের মেরিন ড্রাইভ, এক পাশে সাগর, অন্য পাশে পাহাড়ের অবস্থান। এই সুযোগকে কাজে লাগিয়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে মানব পাচারকারী চক্রের কয়েকটি গ্রুপ। চক্রটি উচ্চ বেতনের চাকরির প্রলোভনে বাংলাদেশ ও রোহিঙ্গা জনগোষ্ঠীর লোকজনকে মালয়েশিয়ায় পাচার করছে। বিজিবি জানায়, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ হতে মিয়ানমার হয়ে মালয়েশিয়া পর্যন্ত মানব পাচার ও মাদক পাচারের সঙ্গে জড়িত। এই সংঘবদ্ধ চক্রটি শাখা প্রশাখায় ও দলে দলে বিভক্ত হয়ে মানব পাচারে কাজ করছে। মূলত মিয়ানমারে বন্দি রেখে আদায় করছে মোটা অঙ্কের মুক্তিপণ। বেশিরভাগটি আসলে মায়ানমারে বিক্রি করে দেওয়া হয় এবং তাদেরকে কাছ থেকে একটা বড় অঙ্কের টাকা নেয়ার পরে তাদের প্রয়োজন ফুরিয়ে যায়। মালয়েশিয়া থেকে মূলত এই মানব পাচারের চক্রগুলো পরিচালনা করছে। এরই মধ্যে বিজিবি গত রোববার সাগরপথে মিয়ানমারের 100 নাগরিককে পাচারের সময় প্রতিহত করে এবং মানব পাচারকারী চক্রে 4 সদস্যকে আটক করে। এরপর বুধবার মেরিন ড্রাইভ সংলগ্ন কচ্ছপিয়া এবং বড়ইতলি এলাকা থেকে মানব পাচারকারী চক্রের 8 জনকে আটকের পাশাপাশি উদ্ধার করা হয় 11 জনকে। তারপরে টিয়া বসে আমরা তো শুনে হলো মালয়েশিয়ার পৌঁছানো পরে টিয়া লেগে এরপরে নারার ঠান্ডা নদী গত বাইরে দিয়ে নদী তালামারি রাখে। গত 8 মাসে কক্সবাজারের টেকনাফ থেকে মানব পাচারকারী চক্রের 62 জন সদস্যকে আটক করেছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চাকরির মিথ্যা প্রলোভনে দালাল চক্রের ফাঁদে পড়ে ভারতে যান বাগেরহাটের এক নারী। 6 বছর ভারতে অবৈধভাবে থাকার পর 5 মাস আগে ধরা পড়েন প্রশাসনের কাছে। পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার সহায়তায় ভুক্তভোগী পরিবারের কাছে ফিরতে পেরেছেন। 6 বছর পর দেশে ফিরে কান্নায় ভেঙে পড়েন রাজিয়া আক্তার। অশ্রুসিক্ত চোখে জড়িয়ে ধরেন পরিবারের সদস্যদের। 2020 সালে এক দালাল চক্রের ভালো চাকরির প্রলোভনের ফাঁদে পড়ে ভারতে যান তিনি। 2 সন্তান নিয়ে অবৈধভাবে ভারতে থাকতে শুরু করেন তারা। তার স্বামী আগে থেকেই ছিলেন ভারতে। আমার স্বামীর তখন কাজ ছিল না, তখন আমরা ইন্ডিয়া গেছিলাম দালালের মাধ্যমে। বলছিল যে ভালো কোনো কাজ দেবে, তারপরে তারা কোনো ভালো কাজ দেয়নি। তারা নিয়ে ওই যেমন প্লাস্টিকের কাজ না এগুলোই করছে আমার স্বামী এতদিন। বেআইনিভাবে ভারতে বসবাসরত বাংলাদেশিদের দেশে ফেরত পাঠাতে ভারতের উদ্যোগ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে ভারতের বেঙ্গালুরু প্রশাসনের সহায়তায় 2 সন্তান সহ দেশে ফেরেন এই নারী। এখন আমরা বাংলাদেশ থেকে টাকা পাঠাইয়ে টিকিট করাইয়ে আবার নিয়ে এসি। আমি তো বলছি যে আমার মেয়ে আর মনে হয় পাবো না, তখন দেখতেছি যে আসতেছে, অনেক খুশি লাগতেছে। যে কোনো পরিবারের মানুষগুলো যেন বাংলাদেশের বাইরে কোথাও যেতে গেলে অন্তত পরিবার, প্রশাসন এবং স্থানীয় ভাবে খোঁজ খবর নিয়ে যেন পরিবারের সদস্যকে দেশে বিদেশে পাঠানো হয়। আগামীতেও ভারতে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের ফেরত আনতে কাজ করছে পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। নিয়োগ বৈষম্য সহ 4 দাবিতে 20 দিন পর ফের রাজপথে পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার রাজধানী সহ জেলায় জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বৈষম্যের অভিযোগ তুলে সরকারের গঠিত কমিটি বর্জনের ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারীরা। বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের উত্থাপিত 3 দফা দাবি অযৌক্তিক বলে দাবি তাদের। এদিকে দাবি পর্যালোচনায় 6 সদস্যের কমিটি সুপারিশ না দেয়া পর্যন্ত কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। দাবি আদায়ে 20 দিন পর আবারও রাজপথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থীরা। রাজধানীর তেজগাঁওয়ে চলে অবরোধ, বিক্ষোভ, বন্ধ হয়ে যায় যান চলাচল।
বুধবার সকালে নানা স্লোগানে মিছিল নিয়ে 7 রাস্তা মোড়ে আসতে থাকেন কৃষি ডিপ্লোমা সহ আশপাশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান শিক্ষকরাও। এর মাঝেই সরকার গঠিত কমিটি বর্জনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। বৈষম্যের অভিযোগ তুলে বলেন এক পক্ষকে সুবিধা দিচ্ছে কমিটি। তারা তাদের মামা কমিশন দিয়ে তাদের সংখ্যা অনুপাতে তারা বেশি গিয়ে সেই জোরপূর্বক আলোচনাটা তাকে হায়নার মতো ছিনিয়ে নিতে চায়। 19 জনের কমিটিতে মাত্র একজনকে দেওয়া হয়, কিভাবে এখান থেকে যে বৈষম্য দেওয়া হচ্ছে, যে অসমতাকে সমতায় নিশ্চিতকরণ করা হয়নি। বিএসসি ইঞ্জিনিয়ার ভাইরা তারা যে আমাদেরকে প্রকাশ্যে হুমকি দিয়েছে জবাই করা এবং গুলি করে হত্যার, আমরা তার তীব্র নিন্দা জানাই। এদিকে জেলায় জেলায় সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। দিনাজপুর, ফেনী ও রাজশাহীতে রেলপথ, গাজীপুর, বরিশাল, যশোর ও গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করেন তারা। দাবি আদায়ে দেন বিভিন্ন স্লোগান। তাদের যদি 3 দফা মানা হয় তাহলে আমাদের যে সরকারি 50টা পলিটেকনিক এবং বেসরকারি 600+ পলিটেকনিক এগুলি বন্ধ ঘোষণা করুন। যতদিন পর্যন্ত আমাদের এই 7 দফা বাস্তবায়ন করা না হবে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করব এবং রাজপথেই অবস্থান করব। সাধারণ জনগণের অবরোধ করতে চাচ্ছি না, আমরা জাস্ট তাদেরকে দেখাইতে চাচ্ছি যে আমরা আছি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা করতেছি না। এ সময় জনভোগান্তি এড়াতে সরকারকে বিষয়টি সমাধানের আহ্বান জানান ডিপ্লোমা প্রকৌশলীরা। এদিকে সচিবালয়ে বৈঠক শেষে উপদেষ্টা ফজল কবির জানান, বিসিএস ও ডিপ্লোমা প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত কমিটির সুপারিশ না দেওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ রাখার আশ্বাস দিয়েছে উভয় পক্ষ। জাতীয় ঐক্যমত্য কমিশনের মতো যাতে ওনারা নিজেরাই কারণ নিজেরা সমাধান করলেই সেটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সমাধান। এবং ওনারা এটাও প্রতিশ্রুতি দিয়েছেন যে ওই কমিটির সুপারিশ না আসা পর্যন্ত তারা আর কোনো আন্দোলন করবেন না। অবস্থান কর্মসূচি ঘিরে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সড়ক ও রেলপথ বন্ধ থাকায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। আর আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলনে আওয়ামী লীগের ইন্ধন আছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। কারিগরি শিক্ষার্থীদের উস্কানির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও দাবি তার। বুধবার সন্ধ্যায় বুয়েট শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। গতদিন বুয়েটের সংবাদ সম্মেলন ছিল, সেখানে আমরা স্পষ্ট প্রত্যেকটি প্রমাণ সহ তাদের আইডি প্রোফাইল কিন্তু আমরা সাংবাদিক আপনাদের মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ায়ও কিন্তু এটা পাবলিশ করেছি। আমরা মানে আপনারা যদি বর্তমান আইডিবির যে প্রেসিডেন্ট তার কথাও যদি শুনেন এবং আজকে সচিবালয়ে তার যে অ্যাপ্রোচ যদি আপনি দেখেন, সুস্পষ্টভাবে ইনি এর আগে আওয়ামী সরকারের সময় সুবিধাপ্রাপ্ত মানুষ, আমরা এটাও দেখিয়েছি এবং এখনও উনি একই স্টাইলে কাজ করছেন এবং সারা দেশে তার ছাত্রদেরকে কিন্তু নামিয়ে দিয়েছেন। রাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচারণায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ক্লাসরুম, ক্যাফেটেরিয়া, কমন রুম সহ প্রতিটি স্থানে গিয়ে শান্তিপূর্ণ ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতিতে ভোট চাচ্ছেন প্রার্থীরা। এদিকে চাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের সময় বাড়ানো হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। মতিহার ক্যাম্পাসের সর্বত্র নির্বাচনী আমেজ। ক্লাসরুম, ক্যাফেটেরিয়া, কমন রুম সহ প্রতিটি স্থানে সরব বিচরণ প্রার্থীদের। বিভিন্ন প্যানেলের প্রার্থীদের প্রচারণায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। স্বপ্নের ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। পরিবেশ এখনো পর্যন্ত স্থিতিশীল, কোনো রকম কোনো অসুবিধা প্রার্থীদের হচ্ছে না। চাওয়া পাওয়া নতুন করে উঠে আসছে আমার ইশতেহারের বাইরেও, তো আসলে এইসব নিয়ে আমার কাজ করার ইচ্ছা। রাকসু নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স, ছবিযুক্ত ভোটার তালিকা, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ, কালো টাকার প্রভাব দূর করা সহ 6 দফা দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। দীর্ঘদিন পরে যে রাকসু নির্বাচনটি হতে যাচ্ছে, এটি যেন একদম স্বচ্ছ, নিরপেক্ষ এবং প্রশ্নহীনভাবে অনুষ্ঠিত হয়। এদিকে ছাত্র শিবির সমর্থিত প্যানেলও প্রধান নির্বাচন কমিশনার বরাবর 9 দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছেন। 6টা দাবি, তার মধ্যে সবগুলোর ক্ষেত্রেই আমরা একমত, কিন্তু একটার ক্ষেত্রে আমরা দ্বিমত, সেটা হচ্ছে যে ম্যানুয়ালি ভোট গণনার যে দাবিটা তারা করেছে। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক ফোরাম। কোনোভাবে নির্বাচন প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত না হয় সে বিষয়টি নজর দেওয়ার অনুরোধ জানান তারা। গণতান্ত্রিক উপায়ে ভোট হবে, সেই ভোটটা বয়কট করবে সেই আশঙ্কা বা সেই জায়গাতে না তৈরি হয়, সেই পরামর্শই কিন্তু আমরা এখানে দিতে আসছি। একটি দাবি ব্যতীত বাকি সবগুলো যৌক্তিক দাবি নির্বাচন কমিশন ইনশাল্লাহ অ্যাড্রেস করবে।
এদিকে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ চলবে বুধবার বিকেল 5টা পর্যন্ত, আর জমাদানের সময় বাড়ানো হয়েছে বৃহস্পতিবার বিকেল 5টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 21 সেপ্টেম্বর প্রকাশিত হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। ওরা আবেদন করেছিল যে তাদের অনেকে মনোনয়নপত্র দিতে পারেনি, সেই জন্য তাদের সময় বৃদ্ধি করার জন্য আমরা সেই সময়টা একদিন বৃদ্ধি করে দিলাম। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে 25 সেপ্টেম্বর। এরপর প্রচারণা করতে পারবেন প্রার্থীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। খুলনা নগরীতে এক দশকে বিলীন প্রায় 2000 পুকুর ও জলাভূমি। আইনে নিষিদ্ধ থাকলেও ভরাট করে তৈরি হচ্ছে স্থাপনা, নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। ছিনতাইয়ের ঘটনা কমছেই না মোহাম্মদপুরে। এখন আইন হাতে তুলে নিতে শুরু করেছেন বাসিন্দারা। এক সপ্তাহেই গণপিটুনিতে মারা গেছেন 3 ছিনতাইকারী, আহত হয়েছে আরও 3 জন। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় গণপিটুনির মূল কারণ উল্লেখ করে সার্বক্ষণিক নজরদারির পরামর্শ অপরাধ বিশ্লেষকের। পুলিশ ও র্যাব বলছে অপরাধ প্রবণ এলাকায় টহল বাড়িয়ে অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা। শাহনেওয়াজ সোহাগের ক্যামেরায় মাসুদুর রহমানের রিপোর্ট। 31 আগস্ট বিকেল 5:30 মোহাম্মদপুরের হাক্কারপাড় ব্রিজের পাশে অটোরিকশায় এসে পৌঁছায় এক যাত্রী। মুহূর্তে 2 যুবক ধারালো অস্ত্রের মুখে সেই যাত্রীর সর্বস্ব লুট করে। এরপর সে একই অটোরিকশায় চড়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। সরেজমিনে সেই ব্রিজে গিয়ে জানা যায় ছিনতাই এখানকার নিয়মিত ঘটনা। চন্দ্রিমা থেকে সহজে বসিলা যাওয়া যায় বলে এই ব্রিজ অনেকেই ব্যবহার করলেও ছিনতাই আতঙ্কে থাকতে হয় সব সময়। চন্দ্রিমা হাক্কার পর্যন্ত খুব খারাপ এলাকা। দিন নাই, দুপুর নাই, সকাল নাই, ছিনতাই হয়। নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি, সমাধান জরুরি। এখানে মারলো, মাইরা ওখানে ফয়সালার নিল, ফয়সালার নিয়ে গাছের ফাঁসি দেওয়ার ব্যবস্থা করলো। নিহত ছিনতাইকারীর পরিবারের অভিযোগ, সেদিন বাসার সামনে থেকে ডেকে নিয়ে গণধুলাই দিয়ে মেরে ফেলা হয়েছে। তবে নিহত 2 জন ছিনতাইয়ের সাথে জড়িত বলে স্বীকার করেছে পরিবার। সারা রাত বাসায় হুইয়া দিয়েছে, বাসার দায়িত্বে আইনি আর সকালবেলা আর সেদিন তো আর কোনো চিন্তাই করে না। মোহাম্মদপুরের আরেক ছিনতাই স্পট তুরাগ নদীর ওয়াকওয়ে। গত 8 সেপ্টেম্বর এখানেও 2 ছিনতাইকারীকে গণপিটুনি দেয় এলাকাবাসী, মারা যায় 1 জন। লোকজন দেখি আশেপাশে থাকলে আসি, ফাঁকা থাকলে একবারে দাঁড়ায় থাকি। বাইকে যাইতেছে, এর ভিতরে চারিদিক দিয়ে ডাক পড়ছে, কোপের ভিতরে ঢুকছিল, ওখান থেকে ধইরাই না মারছে। 13 সেপ্টেম্বর তুরাগ হাউজিংয়ে ময়লার টাকা উত্তোলন করতে গেলে ম্যানেজারকে অস্ত্রের মুখে 60,000 টাকা ছিনতাই করা হয়। এই ঘটনায় মামলা করতে গেলে ভুক্তভোগীকে ফোনে হত্যার হুমকি দেয় ছিনতাইকারীরা। জামিনে বেরিয়ে আবারও এলাকায় ছিনতাইয়ে জড়িত হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীর। অস্ত্র ছিল, তারা ভয়ভীতি দেখায় আমার টাকা নিছে। ফোন দিয়ে ঠের দেয়, থানায় যাইতেছি, বিচার পাই না। একের পর এক ছিনতাইয়ের ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসী আইন হাতে তুলে নিচ্ছেন। অপরাধ বিশ্লেষকরা বলছেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতায় গণপিটুনির অন্যতম কারণ। যে বা যাদের নিয়ন্ত্রণ করার কাজ তারা যখন নিয়ন্ত্রণ করবে না, তখন সাধারণ মানুষ তার জীবনের প্রয়োজনে নিজের হাতে আইন তুলে নেয়। এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের ব্যর্থতার কারণে। শহরতলি এলাকাগুলোর দিকে ফোকাস করি, তখন হয়তো তারা মেইন রোডের দিকে চলে আসে, আবার মেইন রোডের দিকে ফোকাস করলে তারা শহরতলির দিকে চলে যায়। সবকিছু মিলিয়ে আমরা আমাদের নজরদারি রেখেছি। ইন্টেন্সিভ পেট্রোল এই ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, আদাবর, হাজারিবাগ অত্র এলাকায় 24 ঘন্টা আমাদের 18টা পেট্রোল টহল করে। মোহাম্মদপুরকে অপরাধ মুক্ত করতে রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসার আহ্বান আইন শৃঙ্খলা বাহিনীর। তুরাগ নদীর এই ওয়াকওয়ে এবং পাশের হাক্কারপাড় ব্রিজ, এই দুটি এখন ছিনতাইয়ের হটস্পটে পরিণত হয়েছে। একের পর এক ছিনতাইয়ে এসব এলাকার মানুষ অতিষ্ঠ। যৌথ বাহিনীর অভিযান এবং গণপিটুনিতে ছিনতাইকারী নিহত হওয়ার পরেও থামছে না এইসব এলাকায় ছিনতাই। বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত টহলের মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিচার প্রক্রিয়া শেষ না হওয়ার আগে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ও 14 দল নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এই কথা বলেন তিনি। বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ জাতীয় পার্টির 14 দল তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে না। যদি আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে কেউ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে চান, তাহলে আমাদের রক্তের উপর দিয়ে সেই সুযোগ দিতে হবে।
ডিসেম্বরে বিদেশি প্রতিষ্ঠানের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দিলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে সিপিবি। নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ৩ মাস আগে অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্ত নেয়ার অধিকার থাকার কথা নয়। আর ডিসেম্বরে যদি সমুদ্রবন্দর অন্য দেশের হাতে তুলে দেয়া হয় তা হবে অন্যায় কর্মকাণ্ড। রুহিন হোসেন প্রিন্স বলেন, যদি কোনো দল অপরাধের সঙ্গে যুক্ত থাকে তাহলে আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় সিপিবি। আগামী ১৯ থেকে ২২ সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ১৩তম কেন্দ্রীয় সম্মেলনের ঘোষণা দেয়া হয়। সরকার বলেছে ডিসেম্বরের মধ্যে সে নাকি বন্দর দিয়ে দেবে। সরকার যদি জনমতকে উপেক্ষা করে ডিসেম্বরে ওইটা দেয়, তার বিরুদ্ধে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে উঠবে। নির্বাচনের ৩ মাস আগে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রুটিন ওয়ার্ক ছাড়া কোনো কাজ করার কোনো অধিকার নাই। নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধের পক্ষে না। আগামী ১৯, ২০, ২১, ২২ 4 দিনে আমাদের জাতীয় সম্মেলন হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবিতে সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি 5 দফা প্রস্তাব উত্থাপন করে। এর মধ্যে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন যোগ্য ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা এবং 2025 সালের গেজেটে প্রকাশিত শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে আলাদা নিয়োগ প্রক্রিয়ার ব্যবস্থা রাখার দাবি জানানো হয়। প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমরা এটাকে নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। প্রাথমিক স্তরে অবশ্যই ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। এই আওয়াজ বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেমন উঠবে, সারা দুনিয়ার আনাচে কানাচে সকল জায়গায় উঠবে ইনশাআল্লাহ। খুলনা মহানগরে দ্রুত কমছে জলাশয়। 1 দশকে হারিয়ে গেছে প্রায় 2000 পুকুর ও জলাভূমি। আইনে নিষিদ্ধ থাকলেও ভরাট করে তৈরি হচ্ছে অবকাঠামো। এতে বাড়ছে তাপমাত্রা, নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর, সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। নেয়ামুল হোসেন কোচির ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। ৪৫ বর্গ কিলোমিটার আয়তনের খুলনা নগরীতে ৩ দশকে বাণিজ্যিক ও আবাসিক ভবন মোট ভূমির ২৯ ভাগ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৩ ভাগে। দ্রুত বর্ধনশীল নগরায়নের বলি হচ্ছে এ অঞ্চলের জলাশয়। ব্যক্তিগত পুকুরের পাশাপাশি সরকারি পুকুর ভরাট করেও নির্মাণ হচ্ছে স্থাপনা। সিটি কর্পোরেশনের তথ্য মতে গত ১৫ বছরে হারিয়ে গেছে প্রায় ২০০০ পুকুর, অথচ পরিবেশ আইন ২০১০ অনুযায়ী জলাশয় ভরাট করা বেআইনি। গেল বছর বেসরকারি সংস্থা বেলার এক জরিপে দেখা যায় খুলনা মহানগরীতে পুকুর আছে মাত্র ১৭১টি, যার বেশিরভাগ অস্তিত্ব হারাতে বসেছে। যেসব পুকুরের এখনো অস্তিত্ব আছে তাও কচুরিপানা ও আবর্জনায় ঢাকা। আমরা নিজেরা গোসল করছি, পোলাপানে গোসল করছি, আর এই পুকুরটায় নোংরা ময়লা ফালাইয়া পুকুরটা একদম শৃঙ্খলা ফারিয়ে ফালাইছে। চাইলেও ধোয়া হইতো, এত পরিষ্কার ছিল পুকুরের পানি, ঠিক আছে। তাছাড়া আমাদের যেহেতু জনবহুল এলাকা, বস্তি এলাকা, আমাদের এখানে আগুন ধরলেও আমরা এই পুকুরের পানি দিয়েই আগুন নিবানোর একটা বৃহত্তম একটা মাধ্যম ছিল আমাদের এই পুকুর। এর ঘাটটাট কিছুই নাই, নতুন করে সংস্কার করা দরকার জরুরিভাবে আমাদের। এটা আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে গত 10 বছরে জলাশয় কমায় বাড়ছে নগরের তাপমাত্রা। একই সঙ্গে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর, স্বল্প বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। কার্বন সিঙ্ক হিসেবে যে পুকুরগুলো কাজ করতো, সে পুকুরগুলো কিন্তু কার্বন সিঙ্ক হিসেবে কাজ করতে পারবে না। পাশাপাশি যে আমাদের দৈনন্দিন যে চাহিদা, পানির চাহিদা যেটা ছিল, সেটাও কিন্তু আমরা
হারাবো। সম্প্রতি নগরীর মাত্র 18টি পুকুর সংরক্ষণের উদ্যোগের কথা জানায় সিটি কর্পোরেশন, আর খোঁজ পেলে আইন প্রয়োগের কথা বলে দায় সারছে পরিবেশ অধিদপ্তর। বস্তি এলাকায় গোসল করার জন্য এবং ওয়াশিং পারপাসে এই পুকুরগুলোই সাধারণত ব্যবহার হয়। শহরের মধ্যে জলাশয়, পুকুর এগুলো না থাকলে শহরের হিট আইল্যান্ড বেড়ে যাবে, গরমের উত্তাপ বেড়ে যাবে। পুকুর ভরাটের কোনো সংবাদ আমরা যে কোনো মাধ্যম দিয়ে পেয়ে থাকি, পাওয়ার সাথে সাথেই আমরা সেটা পরিদর্শন করে তাদের বিরুদ্ধে মামলা করি এবং এই পুকুর সংস্কারের জন্য বিভিন্ন কর্তৃপক্ষকে অবহিত করি। বর্তমানে খুলনা মহানগরীতে অস্তিত্ব পাওয়া 171টি পুকুরের মধ্যে 56টি সরকারি, 14টি বেসরকারি, প্রাতিষ্ঠানিক 38টি এবং বাকিগুলো ব্যক্তিগত ও যৌথ মালিকানাধীন। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি শহরে জল ও বনভূমি 25% থাকার কথা থাকলেও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ তথ্য বলছে এই শহরে যা আছে 20%-এরও কম। জলাশয়ের এমন অবহেলায় তাও কমছে আশঙ্কাজনকভাবে। সচেতনতার পাশাপাশি আইনের প্রয়োগ না হলে অদূর ভবিষ্যতে বাসযোগ্যতা হারাবে এই নগরী, এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। অপ্রয়োজনীয় স্থান, ভুল পরিকল্পনা আর নানা ত্রুটির কারণে খুলনা ও বাগেরহাটের 5টি ফুটওভার ব্রিজ কোনো কাজেই আসছে না। জনবহুল স্থানে নির্মাণ হলেও সেতু ব্যবহারে আগ্রহ নেই স্থানীয়দের। যাচাই বাছাই না করেই নির্মাণ করায় সরকারি অর্থ অপচয় হয়েছে বলে দাবি তাদের। নেয়ামুল হোসেন কোচির ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। দেখে মনে হবে পথচারী পারাপার নয়, যেন পোস্টার আর ব্যানার টাঙানোর জন্যই নির্মিত হয়েছে খুলনা ও বাগেরহাটের 5টি ফুটওভার ব্রিজ। রাজনৈতিক নেতাদের শুভেচ্ছা, ব্যবসায়িক প্রচারণা, কোচিং সেন্টারের বিজ্ঞাপন সবই আছে। মাঝে মধ্যে তরুণ তরুণীরা ওঠেন আড্ডা দিতে বা ছবি তুলতে। 2022 থেকে 2024 সালের মধ্যে খুলনা সাতক্ষীরা মহাসড়কের খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে, খুলনা যশোর মহাসড়কের দৌলতপুরে এবং খুলনা বাগেরহাট মহাসড়কের 10 কিলোমিটারের ব্যবধানে 60 গম্বুজ মসজিদের সামনে, আদালত চত্বরের সামনে ও বৈঠপুর বাজারে নির্মাণ করা হয় 3টি ফুটওভার ব্রিজ। অপ্রয়োজনীয় স্থান ও ভুল পরিকল্পনায় সেতুগুলো নির্মাণ হওয়ায় কাজে আসছে না বলে মনে করেন এলাকাবাসী ও নগর পরিকল্পনাবিদরা। 3টা ওভারব্রিজ লাগে না আমাদের। আপনি অকার্য বলেন চলে, নেশা করা ওইটাও নেশা করে। এই ফুটওভারটা বেশি খাড়া হয়ে গেছে, যে কারণে বয়স্ক মানুষরা এখানে উঠতে ভয় পায়। এই সংস্থাগুলো বাস্তবায়ন করে এই প্রকল্পগুলো, তারা এই প্রকল্পগুলো বাস্তবায়ন করে রাজনৈতিক সিদ্ধান্তের ফলশ্রুতিতে। এখানে কারিগরি নিরীক্ষার কোনো সুযোগ তৈরি তারা আসলে করেন। এই ভুল সিদ্ধান্তের খেসারত হিসাবে জনগণের যে টাকা, সেই টাকার অপচয় হয়েছে। তবে সড়ক বিভাগ বলছে স্থানীয় চাহিদা এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতেই নির্মাণ করা হয় এসব সেতু। জনগণ যদি এই ফুটওভারগুলো যথাযথভাবে ব্যবহার করে তাহলে নিশ্চয়ই এই জায়গাগুলোতে দুর্ঘটনা নতুন করে সৃষ্টি হবে না। আমাদের আশা থাকবে জনগণ যাতে এই ফুটওভারগুলো যথাযথভাবে ব্যবহার করে। 5টি ফুটওভার ব্রিজ নির্মাণে ব্যয় হয় 16 কোটি 45 লাখ টাকা। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। বিদেশি ঋণ নির্ভরতা কমিয়ে আনতে পারে রেমিটেন্স বৃদ্ধি ও ডলার বন্ডে বিনিয়োগের বাড়তি জোয়ার। এজন্য প্রতি মাসে কমপক্ষে শুধু রেমিটেন্স আনতে হবে $3 বিলিয়ন। এতে আর্থিক স্বনির্ভরতা বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এক্ষেত্রে অবৈধ প্রবাসীদের বৈধদের অ্যাকাউন্ট ব্যবহারের পরামর্শ দিচ্ছেন ব্যাংকাররা। দক্ষ কর্মী পাঠানোর দিকে নজর দিলে বেশি রেমিটেন্স আসবে বলে মত মাইগ্রেশন বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহর রিপোর্টে বিস্তারিত। রফতানি ও প্রবাসী আয়ের সঙ্গে দেশের সার্বিক ব্যয় সমন্বয়ে নির্ভর করতে হয় বিদেশি ঋণে। বাংলাদেশ 2023-24 অর্থ বছরে বৈদেশিক ঋণ নেয় $9.5 বিলিয়ন, আর শেষ অর্থ বছর ছিল $8 বিলিয়ন। বিশেষ করে বার্ষিক ব্যয়ের ঘাটতি পূরণেই উন্নয়ন সহযোগীদের কাছে হাত পাততে হয় বাংলাদেশকে। মধ্যম আয়ের দেশে রূপান্তরের আগেই নিজস্ব সক্ষমতা বাড়াতে বিদেশি ঋণ কম নিতে রেমিটেন্স ও রফতানি আয়ে জোর দিয়ে ডলার বন্ডে প্রবাসীদের বিনিয়োগে উৎসাহিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। বছরে এটা 100 বিলিয়ন করা সম্ভব যদি ডায়াসপোরা বন্ড ইস্যু করেন। বিদেশে যারা থাকে আমাদের বাংলাদেশের লোক, তাদের কাছে যদি বন্ড বিক্রি করেন, গভর্নমেন্ট সরকারি বন্ড, তাহলে সেটা কিন্তু ফরেন কারেন্সি হিসাবে রেমিটেন্সের যে করিডোরগুলো আছে, সেই করিডোরের ডেস্টিনেশন অনুযায়ী আপনি যদি টার্গেট করেন যে এই ডেস্টিনেশন থেকে আমরা এত বিলিয়ন নিব, এই ডেস্টিনেশন থেকে মিডল ইস্ট থেকে আমরা এত নিব। প্রবাসে লাখ লাখ শ্রমিক এখন অবৈধ। ভিসা সহ অন্যান্য সমস্যা সমাধান ও অবৈধ শ্রমিকদের রেমিটেন্স পাঠাতে কৌশলী হওয়ার পরামর্শ ব্যাংকারদের। যারা ব্যাংকের বাইরে আছে
তাদেরকে যদি আমরা আরও নিয়ে আসতে পারি এবং তাদের যে কিছু প্রতিবন্ধকতা আছে, যারা বাইরে যায় অনেকেরই কিন্তু ভিসা থাকে না ঠিকমতো বা কাগজপত্র ডকুমেন্টসের সমস্যা থাকে, এটা যদি আমাদের সরকারিভাবে কিছু সহযোগিতার মাধ্যমে আমরা করতে পারি তাহলে ব্যাংকিং চ্যানেলে আরও আমাদের রেমিটেন্সটা আসবে। যাদের পারমিট বৈধ নাই তাদেরকে টাকা পাঠানোর জন্য যারা আছে অবস্থান করতেছে, তারা একটা চ্যানেল আছে, সেটা হলো তাদের নিকট আত্মীয় স্বজন যারা থাকে কিংবা পরিচিত মহল যারা থাকে তাদের মাধ্যমে টাকা পাঠাতে পারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অর্থ বছর ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স আসে দেশে, যার পরিমাণ $30 বিলিয়ন বেশি। পরিমাণ বাড়াতে প্রবাসী আয়, পাঠানোর চার্জ কমানো ও দক্ষ শ্রমিক প্রেরণে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। যদি আমরা রিমিটেন্স প্রেরণকারীদের চার্জ ফ্রি করতে পারি, কিন্তু সেটা কিন্তু পরিষ্কারভাবে সম্ভব হবে না, কারণ বিদেশে আমাদের দেশীয় ব্যাংক এবং দেশীয় মালিকানাধীন এক্সচেঞ্জ কোম্পানি খুব কম। তো বিদেশি এক্সচেঞ্জ কোম্পানিগুলো তাদের স্বার্থে তারা রাজি হবে না। লোক বিদেশ পাঠাচ্ছে, তাদেরকে যদি আমরা আরেকটু প্রশিক্ষণ দিয়ে পাঠাতে পারতাম এবং আধুনিক মানের প্রশিক্ষণ যদি দিয়ে পাঠাতে পারতাম, তাহলে এই সংখ্যাটা আরও অনেক বাড়তো বলে আমি মনে করি। বিশ্বজুড়ে 1 কোটির বেশি বাংলাদেশি বসবাস করলেও এর মধ্যে বেশিরভাগই অদক্ষ বলে জানায় প্রবাসী শ্রমিকদের নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠানগুলো। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মাজরা পোকার আক্রমণে দিশেহারা ঝিনাইদহে রোপা আমন ধান চাষিরা। কীটনাশক ব্যবহার করেও মিলছে না কাঙ্ক্ষিত ফল। তাদের আশঙ্কা ফলন বিপর্যয়ে লোকসানের মুখে পড়বেন তারা। সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। ঝিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাকল গ্রামের বিস্তীর্ণ মাঠ জুড়ে কেবলই সবুজ ধানের চারা। কয়েকদিন আগে রোপণ করা হয়েছে আমন ধান। এরই মধ্যে আবার ধানে দেখা দিয়েছে মাজরা পোকার আক্রমণ। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। একই চিত্র সদর, কালীগঞ্জ, হরিণাকুণ্ডু, মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলাতেও। কৃষকরা বলছেন মাজরা পোকার আক্রমণে অনেক গাছ শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে, ব্যাহত হচ্ছে ধানের স্বাভাবিক বৃদ্ধি। কীটনাশক স্প্রে করেও মিলছে না ফল। এতে খরচ যেমন বেড়ে যাচ্ছে, তেমনি ফলন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ধান তো ভাই মাজরা পোকায় শেষ হয়ে গেল, সার ওষুধ কিছুই পাচ্ছি না। আমার 7 বিঘে জমি ধান, আমি 2 বার ওষুধ দিয়েছি, ওষুধই কোনো কাজ হচ্ছে না। মাজরা পোকায় কেটে দিচ্ছে, কেটে দেওয়ার পর ধান লাল হয়ে যাচ্ছে, আমরা কোনো এর বিধি ব্যবস্থা খুঁজে পাচ্ছি না। এবার মাজরার পরিমাণ খুব বেশি, গড়ে লেগে খাইয়ে যাচ্ছে, মাছ কাটি কাটি ফেলা দিচ্ছে। কৃষি বিভাগ বলছে পোকার আক্রমণ থেকে বাঁচতে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। আমরা কৃষকদের মাঝে লিফলেট বিতরণ করেছি, এছাড়া পার্চিং সম্পন্ন করেছি, এছাড়া কৃষকদেরকে নিয়ে উপসহকারীর মাধ্যমে উঠান বৈঠক সম্পন্ন করেছি। পাশাপাশি আমরা মাঠে যাচ্ছি, দেখছি যে যে পরামর্শ প্রয়োজন আমরা সেদিকে দিচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলার 6 উপজেলায় 1,04,000 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে, যা থেকে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,64,139 মেট্রিক টন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। বাগেরহাটে লবণাক্ত এলাকায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে তরমুজ চাষ। অমৌসুমেও ফলন ভালো হওয়ায় লাভের মুখ দেখছেন চাষিরা। সব ধরনের পরামর্শ দিয়ে কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। দূর থেকে দেখলে মনে হয় লাউ বা কুমড়া ঝুলছে গাছে, কাছে গেলে দেখা মেলে নানা রঙের তরমুজের সমারোহ। বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ডগর মৌভ গ্রামের বিশ্বজিৎ তার মৎস্য ঘেরের পাড়ে এবার প্রথমবারের মতো তরমুজ চাষ করেন। চারদিকে লবণ পানির মধ্যে ভালো ফলন পেয়েছেন। খরচও তুলনামূলক কম হওয়ায় লাভবান হয়েছেন বিশ্বজিৎ। অন্যান্য ফসলের তুলনায় খরচ অনেকটাই কম, রোগবালাই কম এবং লাভ অনেকাংশে বেশি। 60 থেকে 65 হাজার টাকা খরচ হয়েছে। আমার বিক্রি হতে পারে 2.5 লক্ষ টাকা বিক্রি হতে পারে। আমরা পাইকারি বিক্রি করতেছি 2,000 টাকা মন। সপ্তাহে 2, 4, 5, 10 খান ট্রাক লোড হবে, এটা আশা করি। ভাবতেছি যে সামনের বছর ফার্স্টেই এই তরমুজের চাষ করব। মালটা তো অনেক চাহিদা আছে, খুব খাতে সুস্বাদু, খুব রসালো মিষ্টি জিনিস। উঁচু জমিতে তৃপ্তি, ফরমেলো, বিগ ফ্যামিলি ও ছক্কা নামের 4 জাতের তরমুজ চাষে চাষিদের পরামর্শ দেওয়ায় বাম্পার ফলন হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। অতিবৃষ্টিজনিত কারণে প্রথম মানুষ একটু হতাশ হলেও পরবর্তীতে আমাদের যে পরামর্শ বা সার্বক্ষণিক দেখা ওনারা যোগাযোগ করেন এবং নিজেদের প্রচেষ্টার কারণে ওনারা এখন যে তরমুজগুলো এভারেজ কিন্তু একটা গড় ফলন ভালো। প্রশিক্ষণের পাশাপাশি কৃষি উপকরণ দিয়ে সহায়তা করার কারণে চাষিরাই তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।
যেহেতু ঘেরের পাড়ে এই মৌসুমে পানির কোনো চ্যালেঞ্জ নেই বা ঝুঁকি নেই, সেজন্য এটি মাছ চাষও হচ্ছে, পাশাপাশি এটি একটি উপরি পাওনা বা বাড়তি ইনকাম হিসেবে এই তরমুজটাও আবাদ হচ্ছে। বাগেরহাট জেলায় এবার 68 হেক্টর জমিতে মৌসুমের বাইরে তরমুজ চাষ হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা 2080 মেট্রিক টন। বাজার মূল্য আনুমানিক 12 কোটি টাকা। সময় সংবাদ, বাগেরহাট। সময় সংবাদে আরও থাকছে, যুক্তরাজ্যে মার্কিন প্রেসিডেন্টকে রাজকীয় অভ্যর্থনা, সফরের মধ্যেই লন্ডনে ট্রাম্প বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন বন্ধের আহ্বান। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত যশোরের মৃৎশিল্পীরা। এরই মধ্যে শুরু হয়েছে প্রতিমায় রঙের কাজও। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি মন্দিরে পূজা কমিটির পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা। আবুল কালাম আজাদের ছবিতে জুয়েল মৃধার রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে পুরোদমে চলছে প্রস্তুতি। দেবী দুর্গার আগমনে চারদিকে সাজো সাজো রব। যশোর শহর ও বিভিন্ন উপজেলার প্রতিমালয়গুলোতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এরই মধ্যে খড় আর কাদামাটি দিয়ে প্রতিমার অবকাঠামো তৈরির কাজ শেষ হয়েছে। এখন চলছে রং আর তুলির আঁচড়ে দেবী দুর্গাকে সাজানোর কাজ। অনেক কারখানায় আবার তুলির ছোঁয়ায় পূর্ণ রূপ পেয়েছে দৃষ্টিনন্দন সব প্রতিমা। মাটির কাজ শেষ, আমাদের এখন রঙের কাজ চলতেছে। 3 থেকে 4 মাস আগের থেকে তৈরি করা শুরু করেছি। আমি প্রায় 38 থেকে 39 ঠাকুর তৈরি করেছি। আমাদের আর 4-5 দিনের ভিতরে আমাদের প্রতিমা ডেলিভারি দিতে হবে। এবার যশোরে 708টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। প্রতিটি মণ্ডপে পূজা কমিটির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখার পাশাপাশি প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটা মন্দির কেন্দ্রিক একটা হিন্দু মুসলমানদের সমন্বয়ে একটা নিরাপত্তা কমিটি গঠন করেছি আমরা। নিশ্চিত নিরাপত্তায় বরাবরের মতোই এবার শারদীয় দুর্গোৎসব আনন্দ ঘন পরিবেশে আমরা উদযাপন করতে পারবো। নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কাজ করবেন। এছাড়া প্রত্যেকটা পূজা মণ্ডপে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি, ভলান্টিয়ার্স কমিটি থাকবে। এছাড়াও আমাদের যে প্যাট্রোলিংগুলো, গোয়েন্দার নজরদারি, সেগুলো আমাদের সব থাকবে। আগামী 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গাপূজা শেষ হবে 2রা অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে। সময় সংবাদ, যশোর। ঠাকুরগাঁয়ে উদযাপিত হল ওরাও নৃগোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কারাম। এখানে ঐতিহ্যবাহী উৎসবে অংশ নেন ওরাও সম্প্রদায়ের মানুষ ছাড়াও আশপাশের কয়েক গ্রামের মানুষ। জিয়াউর রহমান বকুলের তথ্য ও ছবিতে রিপোর্ট। ঢোল, মাদল ও করতাল সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে স্বতঃস্ফূর্ত নাচ আর গানে প্রাণবন্ত উৎসব। ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসবে অংশ নেন ওরাও সম্প্রদায়ের মানুষ। বুধবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার পাঁচপীরডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত হল ওরাও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব। এতে জড়ো হন প্রতিবেশী সহ আশপাশের গ্রামে থাকা স্বজনরাও। এর আগে দিনব্যাপী চলে নানা আয়োজন ও ধর্মীয় আনুষ্ঠানিকতা। অংশগ্রহণকারীরা জানান, বর্ষায় খাল, বিল ও নদী নালায় পূর্ণতা আসে। গাঢ় সবুজ রং নিয়ে প্রকৃতিতে আসে তারুণ্য। ধান রোপণের পর পাওয়া যায় অফুরন্ত অবসর। ঠিক সে সময় পালিত হয় বার্ষিক কারাম উৎসব। ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি আদিবাসী পরিষদের। আর প্রশাসন জানিয়েছে, ঐতিহ্যকে আরও জাঁকজমকভাবে তুলে ধরতে করা হবে সব ধরনের সহায়তা। এক যুগের বেশি সময় ধরে এ কারাম উৎসব পালন করে আসছেন জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। আর এ উৎসব ঘিরে মিলিত হন সদরের পাঁচপীরডাঙ্গা, শালন্দর, জামুরিপাড়া, তেলিপাড়া সহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ। সময় সংবাদ, ঠাকুরগাঁও। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। 8 মাস ধরে ওষুধ মিলছে না চুয়াডাঙ্গার ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে। এতে বিপাকে অন্তঃসত্ত্বা নারী, নবজাতক, সাধারণ রোগীরা। কমেছে আগের তুলনায় রোগীর সংখ্যাও। ওষুধ সরবরাহ না করায় বিপাকে পড়েছেন সাধারণ রোগীরা। এ অবস্থায় এমন পরিস্থিতি বলে ওষুধ সরবরাহ না করার পরিস্থিতি বলে জানান পরিবার পরিকল্পনা কর্মকর্তা। মাহফুজ মামুনের তথ্য ছবিতে রিপোর্ট।
1978 সালে চুয়াডাঙ্গায় প্রতিষ্ঠিত হয় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম। এখান থেকে গ্রামীণ গর্ভবতী নারী, নবজাতক, সাধারণ রোগী ও শিশুদের চিকিৎসা সেবা দেয়া হতো ওষুধও। তবে 2025 সালের জানুয়ারি মাস থেকে জেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সব ধরনের ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। রোগীদের ব্যবস্থাপত্র হাতে ধরিয়ে দিলেও প্রয়োজনীয় কোনো ওষুধ দেয়া হয় না। তবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির কার্যক্রম 7 মাস বন্ধ থাকার পর আগস্ট মাস থেকে চালু হয়েছে। পরিবার পরিকল্পনা অফিসের দেয়া তথ্য মতে জেলায় 24টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে 2023 সালের জুলাই থেকে 2024 সালের জুন পর্যন্ত চিকিৎসা সেবা নিয়েছেন 2,91,560 জন। কিন্তু এক বছরের ব্যবধানে 2024 সালের জুলাই থেকে 2025 সালের জুন পর্যন্ত চিকিৎসা সেবা নিয়েছেন 2,33,411 জন। আর এখন হচ্ছে ওষুধ দেয় না, আমাদের ভোগান্তি হচ্ছে। এখন বাচ্চা নিয়ে এসে বাইরে থেকে ওষুধ কেনা লাগে। আমরা গরিব মানুষ, আমরা চিকিৎসার বাবদে অন্য জায়গায় যাতেও পাচ্ছি না, এখন অন্য জায়গায় যাতে পাচ্ছি না, সরকার ওষুধ দিচ্ছে না। 7-8 মাস ধরেই ওষুধ একেবারেই বন্ধ সাপ্লাই। ওষুধ না থাকার পরও আমরা সাধারণ মানুষকে বিভিন্ন দিক নির্দেশনা, বিভিন্ন পরামর্শ দিয়ে থাকছি। তবে ওষুধ সরবরাহ না থাকায় বিতরণ কার্যক্রম বন্ধ রয়েছে জানান পরিবার পরিকল্পনা কর্মকর্তা। অচিরেই আমাদের ঔষধ চলে আসবে, আর ঔষধ আসার পরে আমাদের যে এই সেবাদান কার্যক্রমের যে সাময়িক সমস্যা হয়েছিল সেগুলো নিশ্চয়ই কেটে যাবে। জেলার 41টি ইউনিয়ন পরিষদের মধ্যে 24টিতে রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। মেহেরপুরে প্রতিনিয়ত বাড়ছে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা। সংশ্লিষ্টরা বলছেন অসচেতনতা, গবাদি পশুর ভ্যাকসিন কার্যক্রম এবং প্রশাসনের সঠিক পদক্ষেপের অভাবে কমছে না প্রকোপ। আর জনবল ও ভ্যাকসিন সংকটের কথা স্বীকার করেছে খোদ প্রাণী সম্পদ বিভাগ। রোগটি প্রতিরোধে মাঠ পর্যায়ে কার্যক্রম চলছে বলে জানান সিভিল সার্জন। বেন ইয়ামিনের রিপোর্ট। হাতের নখের গোড়ায় ফুলে উঠেছে, কারো আবার হাতের বিভিন্ন স্থানে ফোস্কার মতো হয়ে আছে, কারো হাতে ঘা। মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ও মটমোড়া ইউনিয়নের গ্রামগুলোতে প্রায় প্রতিটি বাড়িতে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে গবাদি পশু। তার সংস্পর্শে এসে আক্রান্ত হচ্ছেন খামারিরাও। আক্রান্তরা জানান রোগের উপসর্গ দেখা দিলে স্থানীয়ভাবে চিকিৎসা নেন তারা। অবস্থার অবনতি হলে যান সরকারি হাসপাতালে। ছাগল অসুস্থ ছিল, ওই ছাগলের গোশ খাই আমাদের হাতে ঘা হয়েছিল। প্রথমে আঙ্গুলে ব্যথা হয়, আস্তে আস্তে ব্যথা বেশি হয়, হয়তো আঙ্গুলের উপরে ফুলে যায়। গ্রামের ডাক্তার থেকে ঔষধ পানি নিয়ে কিছুই পরিবর্তন আসলো না। কি বিষয়, আমরা এটা নিয়ে খুবই ভয়ের কারণে ছিলাম। স্থানীয়দের অভিযোগ অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়লেও প্রাণী সম্পদ বিভাগ থেকে মিলছে না চাহিদা মাফিক ভ্যাকসিন। স্বাস্থ্য বিভাগের সচেতনতা কার্যক্রম, অসুস্থ পশু জবাই ও বিক্রি রোধে নেই কোনো পদক্ষেপ। প্রশাসনিক দিক দিয়ে তারা সচেতনতা বৃদ্ধি করবেন। অ্যানথ্রাক্স যে ভ্যাকসিন আছে, গরু ছাগলকে এগুলো দিলে পরে ইনশাল্লাহ অ্যানথ্রাক্স রোগের সংখ্যা অনেকাংশ কমে যাবে। যত্রতত্র চিকিৎসা না করিয়ে আক্রান্তদের হাসপাতালে আসার আহ্বান চিকিৎসকদের। আর জনবল ও ভ্যাকসিন সংকটের কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ। যদি মনে হয় যে অ্যানথ্রাক্স বা যদি কোনোভাবে জানা যায় বা পশুর মাংস নাড়াচাড়ার পরে যদি এরকম কোনো ইনফেকশন দেখা দেয়, আমরা চাই যে আমাদের কাছে এসে প্রপার ট্রিটমেন্ট যেন নেয়। 85 প্রাণীকে টিকার আওতায় নিয়ে আসতে হবে এবং এটা রুটিনলি এই প্র্যাকটিসটা চালু রাখতে হবে, যেটা বর্তমান আমার যে সক্ষমতা, এই সক্ষমতায় আমাদের এটা বাস্তবায়ন করা খুবই কঠিন। তবে অ্যানথ্রাক্স রোধে মাঠ পর্যায়ে কার্যক্রম চলছে বলে জানান সিভিল সার্জন। আমাদের স্বাস্থ্য সহকারী যারা ফিল্ড স্টাফ আছে তাদের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে এই ধরনের রোগাক্রান্ত গরুর সংস্পর্শে যেন না আসে, দ্রুত যেন চিকিৎসা নেয়। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে মেহেরপুর জেলায় চলতি বছর 464 জন অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছেন, যার মধ্যে 97% গাংনী উপজেলায়। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। দর্শক, আগে জানিয়েছিলাম মুন্সিগঞ্জের বাংলা বাজারের শম্ভুহাল কান্দির পদ্মার আকস্মিক ভাঙনের কবলে। সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি আছে তার কাছে। পদ্মার আকস্মিক ভাঙনের কবলে এই গ্রামটির কিন্তু 15টি বাড়ি এরই মধ্যে বিলীন হয়ে গেছে এবং নদীর তীরের মানুষ কিন্তু এখন নির্ঘুম রাত কাটাচ্ছে। আপনারা দেখছেন যে একের পর এক কিন্তু এখানকার যে জনপদ সেটি নদীর গ্রাস করছে এবং সে কারণে যে পানির যে স্রোতধারা এবং এখানে কিন্তু ঘূর্ণি তৈরি হয়েছে এবং ঘূর্ণি তৈরি করে একটা বিশেষ ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। এবং এই গ্রামবাসী বলছেন শুধু এই শম্ভুহালদাকান্দি নয়,
পাশে মহেশপুর এবং সর্দারকান্দি সহ 4টি গ্রামে কিন্তু নদীর তীরে ভাঙন কবলিত মানুষ দুশ্চিন্তায় দিনাতিপাত করছে এবং একই সঙ্গে যে এখানকার মসজিদ মন্দির একেবারে নদীর পাশে কিন্তু একটি পাকা মসজিদ, সেটিও কিন্তু একেবারে পদ্মা ঘেঁষে রয়েছে এবং এখানকার যে ভুক্তভোগী তাদের দাবি যে এখানে পানি উন্নয়ন বোর্ড কিছু এলাকায় বালুর বস্তা ফেলেছে, কিন্তু বাকি প্রায় 95 মিটার এলাকায় বালুর বস্তা না ফেলবার কারণে কিন্তু নদী সেই খালি জায়গাটুকুতেই গ্রাস করেছে এবং এখানকার যে লোকজন নানা রকম দাবির পরেও পানি উন্নয়ন বোর্ড টালবাহানা শুরু করেছে এবং তারা বলছে যে এখানে বস্তা ফেলবেন, কিন্তু এই যে নদীতে একের পর এক জনপদ বিলীন হচ্ছে সেই ব্যাপারে কিন্তু এই পানি উন্নয়ন বোর্ডের তৎপরতা নিয়ে তাদের নানা রকম ক্ষোভ রয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত মানুষ কিন্তু অনেকেই এই বাড়িঘর ভেঙে নিয়ে কোথাও রেখেছেন, আশেপাশের রাস্তায় কিন্তু মাথা গোঁজার ঠাঁই নেই এবং এই যেই এলাকাটিতে ভাঙন দেখা দিয়েছে সেখানে কিন্তু অনেক গভীর হয়ে আছে এবং একের পর এক মাটি ধসছে এবং এখানকার গাছপালা আশেপাশের যেসব গৃহস্থালির জিনিসপত্র রয়েছে সবই কিন্তু এই পদ্মায় বিলীন হচ্ছে এবং এখানকার যে চাষাবাদের জমি রয়েছে সেই জমিও কিন্তু বিস্তীর্ণ এলাকা বিলীন হয়ে গেছে এবং তারা বলছেন যে দীর্ঘ ঐতিহ্যের এই গ্রামটিতে যেসব স্থাপনা রয়েছে সেই সব স্থাপনা গুলো নিয়ে তারা দুশ্চিন্তায় যেমন রয়েছেন, একই সঙ্গে কিন্তু ভাঙন এলাকায় তারা চেষ্টা চালাচ্ছেন যে কিভাবে নদী ভাঙন ঠেকানো যায়, কিন্তু কোনোভাবে কিন্তু তারা সেটি মোকাবেলা করতে পারছেন না এবং পানি উন্নয়ন বোর্ডের যে তৎপরতা সেই তৎপরতার ব্যাপারে তারা বলছেন যে যদি জরুরি ভিত্তিতে এখানে বালুর বস্তা ফেলা না হয় তাহলে কিন্তু আরো বাড়িঘর বিলীন হয়ে যেতে পারে। একই সঙ্গে যে এখানকার নদীপথের গতি পরিবর্তন তার পেছনে কিন্তু এখানে অবৈধ বালু উত্তোলনকে দায়ী করছেন গ্রামবাসী। তো এই ছিল এখানকার থেকে ভাঙনের সব শেষ। এখন সরাসরি ছিলাম মুন্সিগঞ্জের বাংলা বাজারে। বরিশালে সরকারি কোয়ার্টার থেকে মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারিকে আটক করা হয়েছে, তবে অভিযোগ অস্বীকার করেছেন সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা। বুধবার রাতে নগরীর নথুল্লাবাদ থেকে তাকে আটক করা হয়। স্থানীয়দের অভিযোগ, সরকারি কোয়ার্টার থেকে ট্রাকে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন কবির হোসেন। বিষয়টি টের পেয়ে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়। জব্দ করা হয় ট্রাক ভর্তি মালামাল। পুলিশ জানায় আটককৃত বন কর্মকর্তাকে হেফাজতে রয়েছে। অভিযোগ তদন্ত করে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক সৃষ্টি হলে আলোচনায় আসেন কবির হোসেন পাটোয়ারি। অভিযোগের প্রমাণ মেলায় তাকে সাময়িক বরখাস্ত করে বন ও পরিবেশ মন্ত্রণালয়। সাতক্ষীরা সীমান্ত এলাকায় ভারতে পাচারের সময় উদ্ধার হয়েছে 30,000 আমেরিকান ডলার। 33 বিজিবি ব্যাটালিয়ন জানায় বুধবার সকালে মাদ্রাজ সীমান্তে তেঁতুলতলা দিয়ে ডলার পাচার হচ্ছে ভারতে। এমন তথ্যে চলছিল অভিযান। সন্দেহভাজন একজনকে তল্লাশির জন্য থামার নির্দেশ দেওয়া হলে সঙ্গে থাকা ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায় সে। পরে টহল দল সেই স্থান থেকে চোরা কারবারির ফেলে যাওয়া ব্যাগ থেকে উদ্ধার করে $100 3টি বান্ডিল। আইনি প্রক্রিয়া শেষে ডলারগুলো জেলা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। নড়াইলে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে মুদি দোকান থেকে উদ্ধার হয়েছে 18টি বিদেশি চাকু ও বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র। যৌথ বাহিনী জানায় শহরে মুদি ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ও দেশীয় অস্ত্র কেনাবেচা চলছে। এমন তথ্যে বুধবার রাতে শুরু হয় অভিযান। লক্ষ্মী ভাণ্ডারে তল্লাশি চালানো হলে উদ্ধার হয় বিদেশি চাকু সহ দেশীয় অস্ত্র। আরও উদ্ধার হয় 40টি চোরাই মোবাইল, 5 বোতল বিদেশি মদ ও 9টি বিয়ারের ক্যান। দোকানের স্বত্বাধিকারী পলাশ কুণ্ডু পালিয়ে যায়। সেখান থেকে পিনাক কুণ্ডু শুভ বিশ্বাস নামে দুজনকে আটক করা হয়। পরে জব্দকৃত মালামাল সহ আটক ব্যক্তিদের নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়। কুষ্টিয়া আইন অমান্য করে মহাসড়কে জায়গা দখলের উৎসব চলছে। একের পর এক গড়ে উঠছে বাড়িঘর ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, এমনকি স্থায়ী স্থাপনাও নির্মাণ করছে প্রভাবশালীরা। দখলদারদের উচ্ছেদ করার হুঁশিয়ারি দিয়েছে সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী। বাবুল হোসেনের তোলা ছবি ও SM রাশেদের তথ্য রিপোর্ট। দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল সহ 10টি জেলার সঙ্গে রয়েছে কুষ্টিয়া সড়ক পথে যাতায়াত। মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়ক দখল বন্ধে পাশে ঝুলানো সড়ক আইনের সাইনবোর্ড, কিন্তু এসবের তোয়াক্কা না করে মহাসড়কের জায়গা দখলের মহোৎসব চলছে।
অবৈধভাবে দখল করে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলেছে প্রভাবশালীরা। এমনকি মহাসড়কের 10 মিটারের মধ্যে স্থায়ী নির্মাণ কাজও করছে তারা। রাস্তার দুই পাশ অবৈধ দখলের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। এসব অবৈধ স্থাপনা অপসারণের দাবি যান চালক ও পথচারীদের। গাড়ি দাঁড়ানোর সমস্যা, যাত্রী নামানোর সমস্যা, অনেক সমস্যা। টার্নিং এর ভিতরে বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু করে দখল করে ওই টার্নিং এ দেখার মতন কোনো পরিবেশ নাই। গভর্নমেন্টের যে বেঁধে দেওয়া রাস্তাটা ছেড়ে সবাই ব্যবসা বাণিজ্য করুক, আমরাও সবাই নিরাপদে থাকি, পথচারীও নিরাপদে থাকি। মহাসড়কের জায়গা অবৈধ স্থাপনা অপসারণের কাজ পরীক্ষাধীন জানান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। আমাদের যে সম্পত্তি আইন কর্মকর্তা খুলনা মহোদয়ের কাছে আমরা এগুলো প্রেরণ করেছি, যার ফলে আমাদের দিক থেকে এগুলো উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এই প্রক্রিয়াটি যেহেতু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এই উচ্ছেদ কার্যক্রমটি চলে, সেই প্রক্রিয়াটি সম্পন্ন হলে বাকি কার্যক্রম সম্পন্ন হবে। জেলা সড়ক বিভাগের তথ্য মতে 150 কিলোমিটার রাস্তার পাশে প্রায় 975 জন দখলদার অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছে। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় মহানগরীর গাছা এলাকায় জামাল উদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, শেখ হাসিনা পালিয়েছে, সেই সঙ্গে তার তৈরি সংবিধানও। বর্তমানে বাংলাদেশের নতুন সংবিধান প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। এলাকাবাসী উদ্যোগে গণপরিষদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি নাগরিক প্রত্যাশা নিয়ে করেন মতবিনিময়। হাসিনা যে ছাত্রদের হত্যা করছে, জনতার উপরে গুলি চালাইছে, সেইটার জন্য আমরা তাদের সবাই আমরা একসাথে মিলে তাকে প্রতিহত করছি। শেখ হাসিনা পালাইছে, সংবিধানটা তো সে নিয়ে পালাইছে, এখন বাংলাদেশে কোনো সংবিধান নাই। ফরিদপুরে ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে ভাঙ্গা সদরপুর ও চর ভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য মুজিবুর রহমান মিসকন চৌধুরীকে। মঙ্গলবার 29 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে মামলাটি দায়ের করেন উপপরিদর্শক আসাদুজ্জামান। মামলার 2 নম্বর আসামি হামিরদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়া। বুধবার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ শামসুল আজম এই তথ্য নিশ্চিত করেছেন। রাঙামাটিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে জেলা পরিষদ অভিযান চালিয়েছে দুদক। বুধবার সকালে অভিযান পরিচালনা করেন জেলা দুর্নীতি দমন কমিশন উপপরিচালক জাহিদ কামাল। বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিরুদ্ধে সাজেকে গাড়ি পার্কিং নির্মাণের নামে 3 কোটি টাকা লুট, বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ রয়েছে। টেন্ডার প্রক্রিয়া সহ কাগজপত্র চাইলেও তাৎক্ষণিকভাবে দেখাতে ব্যর্থ হয়েছে জেলা পরিষদ। মেহেরপুরের সবজি আড়ত ভরে গেছে নানা জাতের সবজিতে। গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও বেশিরভাগ সবজির দাম এখনও চড়া। বাজারে স্বস্তি ফিরতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানাচ্ছেন বিক্রেতারা। এই মুহূর্তে মেহেরপুর বড়বাজার সবজির আড়তে আছেন বেনিয়ামিন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এখন দাঁড়িয়ে আছি মেহেরপুর বড় বাজারের যে মূল কাঁচা বাজার, সেই কাঁচা বাজারের আড়তে। এখানে কিন্তু সকাল থেকেই বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসছে তাদের কৃষকরা যে সকল সবজিগুলো এখানে আসছে, আগাম যে শীতকালীন বিভিন্ন সবজি এবং অমৌসুমী যে সকল সবজি, সেগুলো কিন্তু এখানে ইতিমধ্যে আসছে। আমি আপনাকে একটু দেখাতে চাই, ইতিমধ্যে বিভিন্ন ধরনের সবজি কৃষকরা নিয়ে আসছে এবং সেই ক্ষেত্রে সেই সবজিগুলো তারা এই আড়তগুলোতে নামাচ্ছে। তো বিভিন্ন ধরনের সবজির মধ্যে সবচেয়ে যে দামের ক্ষেত্রে যে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছে ক্রেতারা। তারা কিন্তু জানাচ্ছে যে গত সপ্তাহে যে দাম ছিল তার থেকে কিছুটা দাম কমেছে, কিন্তু অনেক ক্রেতাদেরই কিন্তু অভিযোগ যে পরিমাণে এখনো সবজির দাম রয়েছে তাও কিন্তু তা সাধারণ মানুষের নাগালের বাইরে। যে সকল সবজি খুব বেশি দামে বিক্রি হচ্ছে তার মধ্যে সিম, তারপরে পাতাকপি, তারপরে এই ধরনের সবজিগুলো যেগুলো
আগাম শীতকালীন সবজি হিসাবে বিবেচিত হচ্ছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে চড়া দামে। সেগুলো প্রায় কেজি প্রতি 100 টাকার উপরে দামে বিক্রি হচ্ছে। কম মূল্যে যে সকল সবজিগুলো বিক্রি হচ্ছে তার মধ্যে পেঁপে, করলা কিংবা বিভিন্ন ধরনের শাকগুলো কিন্তু এই কম দামে বিক্রি হচ্ছে 15 থেকে 20,000 টাকা। এছাড়া পেঁয়াজের মূল্য কিন্তু 10 টাকা কমেছে, 70 টাকা থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং আলুর দাম অপরিবর্তিত রয়েছে। তো ব্যবসায়ীরা বলছেন যে আগামী যদি আরো কিছুদিন যায় তাহলে শীতকালীন সবজি কিংবা আগাম শীতকালীন যে সকল সবজিগুলো রয়েছে সেগুলো আরো বাজারে আমদানি হওয়া শুরু হবে এবং আরো বেশি আমদানি শুরু হলে দাম কিন্তু আরেকটু কমবে বলে মনে করছে ব্যবসায়ী এবং যারা কৃষক রয়েছেন তারা। এই ছিল মেহেরপুরের সবজি বাজারের সর্বশেষ খবর। সবজি বাজারে বেচাকেনা খবর জানতে এখন সরাসরি ছিলাম মেহেরপুরে। কুয়াকাটা সৈকতে নারী পর্যটকদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে এক কন্টেন্ট ক্রিয়েটরকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায় বুধবার দুপুরে সৈকতে গোসলের সময় এক নারীর ভিডিও ধারণ করছিল রুবেল নামের ওই কন্টেন্ট ক্রিয়েটর। এ সময় সৈকতের ফটোগ্রাফাররা তাকে আটক করে টুরিস্ট পুলিশের কাছে সোপর্দ করে। পরে মোবাইল চেক করে দীর্ঘদিন ধরে ধরনের ভিডিও ধারণের প্রমাণ পাওয়ায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদেকের ভ্রাম্যমাণ আদালত 1 মাসের সশ্রম কারাদণ্ড দেন তাকে। সিরাজগঞ্জে চাঞ্চল্যকর আশরাফ আলী হত্যা মামলায় 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে 10,000 টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন এই রায় দেন। মামলায় আরও 2 জনকে 2 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মামলা সূত্রে জানা যায়, গ্রামের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে 2014 সালের 8 সেপ্টেম্বর বহুলি ইউনিয়নের চাঁদপাল গ্রামের আশরাফ আলীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা আসামিরা পরে চিকিৎসাধীন অবস্থায় 16 সেপ্টেম্বর আশরাফ মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে সদর থানায় 6 জনের নাম সহ অজ্ঞাত 5 থেকে 6 জনকে আসামি করে মামলা করেন। তদন্ত, সাক্ষ্য শুনানি শেষে বিচারক আসামিদের উপস্থিতিতে রায় দেন। চাঁদপুরের মতলব ও মুন্সিরহাট বাজারে অভিযানে 8টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দিনভর এই 2 বাজারের 8টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকা না থাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং ফ্রিজে রেখে পচা ও নষ্ট মাংস বিক্রির অভিযোগে ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে জরিমানা আদায় করা হয়। যুক্তরাজ্যে রাজকীয় অভ্যর্থনা পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। উইন্ডসর ক্যাসেলে তাদের অভ্যর্থনা জানান রাজা চার্লস, রানী ক্যামিলা। লাল গালিচা সংবর্ধনা, সামরিক কুচকাওয়াজ ও যুদ্ধ বিমানের ফ্লাই পাস্টের মধ্য দিয়ে সম্মান জানানো হয় ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রীকে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের সফরের মধ্যেই লন্ডনে ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা। 2 দিনের যুক্তরাজ্য সফরে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। দেশটিতে এটি তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। লন্ডনে পৌঁছানোর পর রাজকীয় আড়ম্বরের মধ্য দিয়ে উইন্ডসর ক্যাসেলে তাদের স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস, রানী ক্যামিলা, উইলিয়ামস ও কেট দম্পতি। দেয়া হয় রাজকীয় লাল গালিচা সংবর্ধনা। ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প রাজকীয় বাহনে করে প্রদক্ষিণ করেন প্রাসাদ প্রাঙ্গণ। পাশাপাশি সামরিক কুচকাওয়াজ ও যুদ্ধ বিমানের ফ্লাইপাস্টের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয় ট্রাম্প দম্পতিকে। এরপর ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলার সঙ্গে উইন্ডসর ক্যাসেলের রাজকীয় সংগ্রহশালা ঘুরে দেখেন মার্কিন প্রেসিডেন্ট ও তার স্ত্রী। যান সেন্ট জর্জ চ্যাপেলেও। উইন্ডসর ক্যাসেলের রাজকীয় ভোজেও অংশ নেন তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্টের ঐতিহাসিক এই সফর ঘিরে রাজকীয় আয়োজনের মধ্যেই লন্ডনে চলছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। এ সময় রাস্তায় নামেন হাজারো মানুষ। প্লাকার্ড আর ফিলিস্তিনের পতাকা হাতে আন্দোলনকারীদের স্লোগানে প্রকম্পিত হতে থাকে চারপাশ। গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা। তার উচিত নিজ দেশের প্রতি মনোযোগ দেয়া এবং অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ না করা, বিশেষ করে গাজা ইস্যু নিয়ে। তার ইসরায়েলের প্রতি সমর্থন ও অস্ত্র সরবরাহ বন্ধ করা উচিত। এর আগে মার্কিন প্রেসিডেন্ট পৌঁছানোর আগ মুহূর্তে যুক্তরাজ্যে উইন্ডসর ক্যাসেলে দেয়ালে ভেসে উঠতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প, যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি অ্যাপস্টেইন এবং প্রিন্স অ্যান্ড্রুর ছবি। এ ঘটনায় অন্তত 4 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। নাসরিন রুমি, সময় সংবাদ।
বৈষম্যমূলক অভিবাসন নীতি অভিবাসীদের মানবিক অধিকারের দাবিতে পর্তুগালে পার্লামেন্টের সামনে বিক্ষোভ হয়েছে। এতে স্থানীয়দের পাশাপাশি অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। বৈধ অভিবাসীদের হয়রানি না করে তাদের প্রতি সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান সবাই। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। বুধবার স্থানীয় সময় দুপুরে অভিবাসীদের প্রতি নানা বৈষম্য ও অন্যায়ের প্রতিবাদের পাশাপাশি মানবিক নানা দাবি নিয়ে পর্তুগালের পার্লামেন্টের সামনে জড়ো হন দেশটিতে বসবাসরত হাজারো অভিবাসীরা অপরাধী না বা সবার জন্য ডকুমেন্টস এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বর্ণ বৈষম্য ও সেবা নিতে গিয়ে নানা ক্ষেত্রে হয়রানির অভিযোগ করেন বিক্ষোভে অংশগ্রহণকারীরা। কোনো ফৌজদারি অপরাধ না থাকলেও সেনজেন ইনফরমেশন সিস্টেমে থাকা অন্যান্য দেশের সাধারণ অ্যালার্ট বা নিষেধাজ্ঞার কারণে রেসিডেন্স পারমিট না দিয়ে গ্রেপ্তার ও দেশ থেকে বিধিনিষেধের কড়া সমালোচনা করেন অভিবাসী নেতারা। এমন পরিস্থিতিতে রেসিডেন্স কার্ড ইস্যুর ক্ষেত্রে পর্তুগালের প্রচলিত আইনের বিভিন্ন ধারাও তুলে ধরেন তারা। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সলিডারিটি ইমিগ্রেন্টের আহ্বানে সাড়া দিয়ে সমাবেশে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও। আমরা এদেশে ট্যাক্স প্রদান করে এদেশে উন্নয়নে সহযোগিতা করে থাকি। পর্তুগালে বর্তমান যে পরিস্থিতি খুবই ভয়ানক। আমরা চাই আমাদের সাথে যেন কোনো বৈষম্যতা করা না হয়। পর্তুগালে বসবাস করা সকল দেশের প্রবাসীদের মানবিক মর্যাদা এবং অধিকার আদায়ের লক্ষ্যে আমরা বাংলাদেশিদের পক্ষে আজকে রাজপথে বিক্ষোভে অংশগ্রহণ করেছি। অভিবাসীদের সাথে সংহতি জানিয়ে সমাবেশে অংশ নেন পর্তুগিজরাও। এখনো পর্তুগালে অভিবাসী প্রয়োজন উল্লেখ করে সরকারকে তাদের প্রতি আন্তরিক হবার আহ্বান জানান তারা। আমরা অভিবাসীদের দাবিগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। অভিবাসীরা এখানে কাজ করছে, অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের প্রতি বৈষম্য বা অন্যায়ভাবে গ্রেপ্তার অথবা হয়রানিকে আমি প্রহসনমূলক মনে করি। আমাদের রাজনৈতিক দলগুলোর উচিত যারা এদেশের আইনে কোনো অপরাধ করেনি বা এদেশ গঠনে কাজ করছে তাদের বসবাসের সুন্দর পরিবেশ তৈরি করে দেয়া। সিস অ্যালার্ট থাকায় সাম্প্রতিক সময়ে প্রক্রিয়াধীন থাকা বেশ কিছু অভিবাসীদের রেসিডেন্স পারমিট না দিয়ে তাদের প্রসেস বাতিল করে দেশ থেকে নোটিশ বা গ্রেপ্তারও করেছে পর্তুগালের অভিবাসন সংস্থা আইমা। এমনকি রেসিডেন্স পারমিট রিনিউ করতে গিয়েও একই পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন অভিবাসীরা। আজকের এই সমাবেশে অংশ নেওয়া অংশগ্রহণকারীরা বলছে, ইউরোপে মানবিক দেশ হিসেবে পরিচিত পর্তুগালে অভিবাসীরা নানা অন্যায় ও বৈষম্যের শিকার, যা বর্তমান সরকারের বৈষম্যমূলক অভিবাসন নীতিরই ফল। তাই অভিবাসন সংক্রান্ত যে কোনো ইস্যুতে আরও একটু মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যা ভূমিধসে বিপর্যস্ত ভারতের মণিপুর, উত্তরাখণ্ড, আসাম সহ কয়েকটি রাজ্য। উত্তরাখণ্ডে ভূমিধসে অন্তত 15 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। মণিপুরে ওয়াংজিং নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে রাজধানী ইম্ফলের দক্ষিণাঞ্চল। আসামে পানিতে তলিয়ে গেছে বহু গ্রাম। লোকালয়ে হু হু করে ঢুকছে পানি। যত দূর চোখ যায় পানিতে থই থই করছে চারপাশ। এ দৃশ্য ভারতের আসামের। ধানসিঁড়ি নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। তলিয়ে গেছে বসতঘর, রাস্তাঘাট ও ফসলি জমি। বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে হচ্ছে বাসিন্দাদের। একই অবস্থা মণিপুরেও। ওয়াংজিং নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে রাজধানী ইম্ফলের দক্ষিণাঞ্চল। ডুবে গেছে সড়ক, পানি ঢুকে পড়েছে বিভিন্ন ভবন, এমনকি হাসপাতালেও। জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ হাসপাতালে পানি ওঠায় পাঠদানের পাশাপাশি ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। কর্তৃপক্ষের আদেশে এরই মধ্যে অধ্যয়নরত শিক্ষার্থীরা হোস্টেল ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন। এমনকি হাসপাতাল ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন রোগীরাও। মঙ্গলবার পর্যন্ত এখানে 424 জন রোগী ভর্তি ছিল, যাদের মধ্যে 29 জন আইসিইউতে ভর্তি। অন্যরা সহজে অন্য হাসপাতালে চলে যেতে পারলেও আইসিইউতে থাকা রোগীদের নিয়ে আমরা খুব বিপাকে আছি। আমাদের হোস্টেলে সব ধরনের সুযোগ সুবিধা আপাতত বন্ধ রয়েছে। বিশেষ করে এখানে খাবারের কোনো ব্যবস্থা নেই। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় রান্নারও কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। এ কারণে আমাদের চলে যেতে হচ্ছে। এদিকে ভারতের উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন বেশ কয়েকজন, নিখোঁজ আছেন অনেকে। ভূমিধসের কারণে ধসে পড়েছে অনেক ঘরবাড়ি, চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়ক। ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তাঘাট সংস্কারে এরই মধ্যে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন, পুলিশ থেকে শুরু করে স্বেচ্ছাসেবীরাও।
গত সোম এবং মঙ্গলবারের ভারী বৃষ্টিতে এখানে বড় ধরনের ক্ষতি হয়েছে। নিখোঁজদের উদ্ধারে বিভিন্ন টিম সম্মিলিতভাবে উদ্ধার কাজ চালাচ্ছে। পাশাপাশি অব্যাহত রয়েছে ত্রাণ বিতরণ কার্যক্রম। ভারতের অন্যান্য রাজ্যেও চলতি বর্ষা মৌসুমে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পাঞ্জাবে এবারের বন্যায় এ পর্যন্ত মারা গেছেন অন্তত 40 জন। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে আশ্রয়হীন হয়েছে বহু মানুষ। বাদ যায়নি দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইও। নাসরিন রুমি, সময় সংবাদ। ভরসা আরও থাকছে। গ্রুপ পর্ব শেষে দুবাই গেল টাইগাররা। সুপার 4-এর সমীকরণ নিয়ে ভাবতে নারাজ দল, সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন নাসুম। আক্ষেপ নেই নিয়মিত দলে সুযোগ পাওয়া নিয়ে। যে ভালো খেলবে ওই জিতবে, ওইগুলো নিয়ে টেনশন করতেছি না। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সাইনবোর্ডে বাংলা লেখা বাধ্যতামূলক করা হয়েছে। কলকাতা পৌরসভা নির্দেশ দিয়েছে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে সব সাইনবোর্ডে অন্য ভাষার পাশাপাশি বাংলায় লেখা থাকতে হবে। নির্দেশ অমান্য করলে বাতিল হতে পারে ট্রেড লাইসেন্স, এমনকি নগদ জরিমানাও করা হবে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতা শহর জুড়ে সর্বত্রই চোখে পড়ে ইংরেজি ও হিন্দি ভাষার সাইনবোর্ড, অথচ শহরের অধিকাংশ মানুষ বাংলায় কথা বললেও সাইনবোর্ডে তেমন প্রাধান্য দেখা যায় না। বরং সম্প্রতি সময়ে আগের তুলনায় বাংলা লেখার প্রবণতাও কমে গেছে। পরিস্থিতি বিবেচনা করে এবার কলকাতা পৌরসভা কঠোর অবস্থান নিয়েছে। 30 সেপ্টেম্বরের মধ্যে সব প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলায় নাম ওপরের অংশে স্পষ্ট থাকতে হবে। অন্যান্য ভাষায় নাম লেখার অনুমতি থাকলেও বাংলা বাধ্যতামূলক করা হয়েছে। 206 বর্গ কিলোমিটার আয়তনের এই শহরের 144টি ওয়ার্ডে এই সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে। না মানলে অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিলের পাশাপাশি আর্থিক জরিমানার মুখেও পড়তে হবে। পৌর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকে, যদিও রয়েছে মিশ্র প্রতিক্রিয়াও। মুখ্যমন্ত্রীর নির্দেশে যেটা উনি করেছেন, এটা আমাদের গর্বের ব্যাপার যে যেখানে থাকছি সেখানে বাংলা ভাষার কোনো হোর্ডিং পোস্টার থাকবে না, অন্য ভাষা থাকবে। আমরা কি যদি দক্ষিণে যাই, দক্ষিণের ভাষাকে বাদ দিয়ে হিন্দি বা ইংরেজি ভাষা থাকে, দক্ষিণের ভাষা থাকে, তার সঙ্গে অন্য কিছু থাকতে পারে। সুতরাং কলকাতায় আমরা যেখানে বাংলা ভাষায় কথা বলছি সেখানে বাংলা ভাষায় হোর্ডিং পোস্টার থাকবে না, এটা হতেই পারে না। অবশ্যই এটা অসাধারণ। হঠাৎ করে শারদ উৎসব, যেখানে কোটি কোটি টাকার বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিজ্ঞাপনের প্রতিষ্ঠান তার নিজের ব্যবস্থা করেছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে কর্পোরেশনের ফতোয়া কতটা লাগু করতে পারবে কর্পোরেশন, সেটা নিয়ে চিন্তিত আমরা। কলকাতা পৌরসভার হিসেব অনুযায়ী শহরে নথিভুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 6 লাখ, আর অনিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা 10 লাখেরও বেশি। বাংলা ভাষা এবং বাঙালি আনাকে বাঁচিয়ে রাখার আন্দোলন শুরু করেছে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস। জুলাই মাস থেকে অব্যাহত এই আন্দোলনের অংশ হিসেবেই কলকাতা কর্পোরেশন কলকাতার সমস্ত সাইনবোর্ড বাংলায় লেখা বাধ্যতামূলক করার এই সিদ্ধান্তকে কলকাতাবাসী দেখছেন ইতিবাচক দৃষ্টিতে। কলকাতা পৌর সংস্থার সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। সুপার 4-এর সমীকরণ নিয়ে ভাবতে চাচ্ছে না টিম টাইগার, বরং সবকিছু ভাগ্যের ওপরই ছেড়ে দিলেন নাসুম আহমেদ। আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচে চান সেরা দলের জয়। দলের নিয়মিত সুযোগ না পাওয়া নিয়ে আক্ষেপ নেই, বরং যখনই নামবেন মাঠে দিতে চান নিজের সর্বোচ্চটা। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুনের রিপোর্ট। বাংলাদেশকে সুপার 4-এর দৌড়ে টিকে রাখার নায়ক নাসুম আহমেদ। তার রেকর্ড গড়া স্পেলে আফগান বধ করেছে টাইগাররা। আফগান বধ হলেও নিশ্চিত নয় পরের রাউন্ড। বাংলাদেশের তাকিয়ে থাকতে হচ্ছে গ্রুপের শেষ ম্যাচের দিকে। শ্রীলঙ্কা না আফগানিস্তান, শেষ ম্যাচে বাংলাদেশ দলের সমর্থন পাবে কারা? নাসুমের ভাষ্য, সেসব নিয়ে ভাবছে না তার দল। যে ভালো খেলবে ওই জিতবে, ওইগুলো নিয়ে টেনশন করতেছি না। যেটা কপালে আছে ওইটাই হবে। স্পেসিফিকভাবে কাউকে সাপোর্ট করা বা কারোর জন্য দোয়া করা এটা প্রয়োজন আমি মনে করতেছি না। নিয়মিত পারফর্ম করলেও নাসুমের জায়গা নিশ্চিত নয় একাদশে। টুর্নামেন্টের শুরুর 2 ম্যাচও বেঞ্চ গরম করেই কাটিয়েছেন এই বাঁহাতি। অথচ নিজের খেলা শেষ ম্যাচেও হয়েছিলেন ম্যাচ সেরা। সবশেষ 5 ম্যাচে রান খরচের নজির নেই 7-এর ওপর, উইকেট নিয়েছেন 8টা। এরপরেও দলের একাদশে নিয়মিত জায়গা না পাওয়া নিয়ে আক্ষেপ রাখছে না নাসুম, বরং নিজেকে সব ধরনের সময়ের জন্য রাখেন প্রস্তুত। দেখেন, ফিরে এসে ম্যান অফ দ্য ম্যাচ এইটা না, আমি কিন্তু লাস্ট ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম। আর আমার টিমের যখন যাকে প্রয়োজন, এটা হতে পারে আমাদের টিম প্ল্যানিং বা টেকনিক প্র্যাকটিসও হতে পারে এগেনস্ট টিম নিয়ে।
তো ওইটার কারণে তো ওইগুলো নিয়ে আমরা কোনো আপ অ্যান্ড ডাউনে আমরা মেন্টালি সবসময় রেডি থাকি যে যখন খেলবে তখন ভালো খেলারই চেষ্টা করবো। সত্যি কথা বলতে আমি সবসময় রেডি থাকি খেলার জন্য, যখনই সুযোগ আসে চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার, এবং আলহামদুলিল্লাহ অনেক সময় হয় অনেক সময় হয় না, বাট এটার জন্য আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া আমি যে এইভাবে পারফর্ম করতে পারি। টিকে থাকা বাদেও আফগানিস্তান ম্যাচটা টাইগারদের জন্য রেকর্ডময়। 11 বছরের প্রচেষ্টায় প্রথমবারের মতো ঘরের বাইরে রশিদ খানদের হারানোর স্বাদ, জয়ের নায়ক এমন অর্জন উৎসর্গ করলেন সতীর্থদের। ডেডিকেট আমার টিমের জন্যই থাক, আমরা সবাই অনেক হার্ডওয়ার্ক করতেছি, আলহামদুলিল্লাহ এটা আমার টিমের জন্যই থাক, আমাদের জয়টা আমাদের কাছেই থাক। এদিনই আবুধাবি ছেড়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ। সেখানেই চলবে অপেক্ষা। 18 তারিখের রেজাল্ট পক্ষে আসলে 19 তারিখে আইসিসি একাডেমিতে অনুশীলন করবে লিটন কুমার দাসের দল। সাব্বির মিথুন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ক্লাবের মালিকানা নিয়ে দ্বন্দ্ব, কাউন্সিলর বাছাইয়ে হস্তক্ষেপ সহ নানা অভিযোগ সম্পর্কে অবগত বিসিবি নির্বাচন কমিশন। এসব বিষয়ে প্রাথমিকভাবে ট্রাইব্যুনালের রায়ের উপর আস্থা রাখতে চান প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন। বোর্ড থেকে কাউন্সিলর তালিকা পাওয়ার পর যাচাই করবেন তারা, অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে। ক্রিকেট বোর্ড নির্বাচনের প্রধান কমিশনারের দায়িত্বে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। 3 সদস্যের কমিশনে আরও আছেন সিআইটি প্রধান এবং এনএসসির নির্বাহী পরিচালক। বিসিবি ইলেকশনে ভোটার সংখ্যা সামান্যই, তবুও যেন পরতে পরতে নাটক। বোর্ড থেকে কাউন্সিলর তালিকা হাতে পাওয়ার অপেক্ষায় কমিশন, কিন্তু সে তালিকা নিয়ে রীতিমতো যুদ্ধ চলছে বোর্ডে সক্রিয় দুপক্ষের মাঝে। একাধিক ক্লাবের মালিকানা নিয়ে দ্বন্দ্ব নিরসনে হিমশিম খেতে হচ্ছে অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেন হায়দারের ট্রাইব্যুনালকে। সেগুলো কানে এসেছে নির্বাচন কমিশনেরও। উই ডোন্ট নো এনি কাউন্সিলর অফ বিসিবি। বিসিবির একটা লিস্ট আমাদের কাছে আসবে, সেই লিস্টটাকে আমরা পাবলিশ করব। এখন যদি বিসিবি আগে থেকে শুনে কাউকে অন্যায়ভাবে বাদ দিয়ে থাকে বা অন্যায়ভাবে ইনক্লুড করে থাকে, তখন আমরা যখন খসড়া ভোটার লিস্ট পাবলিশ করব তখন ওই অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার আমাদের কাছে চাইতে পারে। আমরা ওই আপত্তিগুলি আইন অনুযায়ী ডিসপোজাল করি। দেখব মাননীয় বিচারপতি মহোদয় কীভাবে বিষয়গুলি নিষ্পত্তি করেছেন। আমরা যদি দেখি যে উনি প্রপারলি করেছেন তাহলে আমাদের জন্য কাজটা ইজি হয়ে যাবে। সো আমরা হয়তো তখন আর সে বেশি ডিটেলসে নাও হতে পারে। আর যদি প্রাইমা ফেসি দেখা যায় যে না ওখানে কিছু ভুল ত্রুটি আছে, তখন আমরা ওটা সংশোধন করব। নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলছে এক পক্ষ, আবার তাদের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের পাল্টা অভিযোগও পাওয়া যাচ্ছে। আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি সভাপতি থাকা অবস্থায় ইলেকশনে অংশ নেওয়াটাও পছন্দ করছে না বিরোধী পক্ষ। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উঠছে প্রশ্ন। যদিও কাউন্সিলর লিস্ট পেয়ে কাজ শুরুর পর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন কিংবা বাহ্যিক চাপের সুযোগই রাখতে চান না কমিশন প্রধান। আমাকে যারা চিনে, আমাকে কেউ প্রেশারাইজ করবার চেষ্টা করে না, ঠিক আছে? আর যারা চিনে না তাদেরকে আপনারা এই সংবাদটা পৌঁছে দিবেন। আমাদের 3 জনকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল, ঠিক আছে? আমিনুল ইসলাম বুলবুল সাহেব যেই দিন আমাদেরকে মিট করিয়েছেন, 3 জনকে আমরা ফার্স্ট মিটিং করেছি, সেই দিন উনি ওখান থেকে লিভ করেছেন। বিসিবির ভেতর থেকে কোনো রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার নিব না। পোলিং অফিসার যে আমরা সেটাও বাইরে থেকে নিই, যাতে করে একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়। 2 দিন বাড়িয়ে কাউন্সিলর নমিনেশন ফর্ম জমা দেওয়ার ডেডলাইন 19 সেপ্টেম্বর করেছে বিসিবি। 20 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে নির্বাচন কমিশন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 17 সাফ চ্যাম্পিয়নশিপে আজ নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। 1 মাসের বেশি সময় অনুশীলন ক্যাম্প করায় প্রস্তুতিতে সন্তুষ্ট কোচ গোলাম রব্বানী ছোটন। নেপাল শক্তিশালী প্রতিপক্ষ হলেও তাদের বিপক্ষে জয় দিয়ে আসর শুরুর ব্যাপারে দৃঢ় প্রত্যয় লাল সবুজের দল। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা 7টায়। লম্বা সময়ের প্রস্তুতি, শহরের কোলাহল থেকে দূরে গিয়ে যশোরের নিবিড় পরিচর্যায় মাসখানেকের অনুশীলন ক্যাম্প বাংলাদেশ দলের। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের জন্য যুবাদের এই প্রস্তুতি। শ্রীলঙ্কার মাটিতে ইতোমধ্যে মাঠে গড়িয়েছে টুর্নামেন্ট, এবার মাঠে নামার অপেক্ষায় লাল সবুজের দল। অনূর্ধ্ব 17 ক্যাটাগরিতে এর আগে কখনো শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। দুবার এই ক্যাটাগরিতে টুর্নামেন্ট আয়োজিত হলেও বাংলাদেশকে রানার আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়। তবে 15 ও 16 ক্যাটাগরিতে একবার ট্রফি জিতেছে লাল সবুজ। এবার দীর্ঘদিনের অনুশীলন আর নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো হওয়ায় শিরোপার স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
7 দলের টুর্নামেন্টে এ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে নেপাল ও স্বাগতিক শ্রীলঙ্কা। আসরে উদ্বোধনী ম্যাচেই স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে হিমালয়ের দেশটি। এবার বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে নেপালের বিপক্ষে। হিমালয়ের দেশটি ইতোমধ্যে একটি ম্যাচ খেলায় তাদের খেলার ধরন পর্যবেক্ষণ করেছে বাংলাদেশ দল। সে ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে 2-0 গোলে হারিয়েছে নেপাল। হাতে কয়েকদিন সময় নিয়ে শ্রীলঙ্কায় যাওয়ায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে লাল সবুজ। ম্যাচের আগে মূল মাঠে অনুশীলনের আগে ভেন্যু পরিদর্শন করেছে বাংলাদেশ দল। নেপালের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট লাল সবুজ বাহিনী। শ্রীলঙ্কায় পৌঁছে বেশ কয়েকদিন অনুশীলন করে গোলাম রব্বানী ছোটনের দল। নেপাল শক্ত প্রতিপক্ষ হওয়ায় তাদের সমীহ করছে বাংলাদেশ। তবে মাঠে নিজেদের সেরাটা দিয়ে আসরে শুভ সূচনা করতে চায় নাজমুল হুদা ফয়সালের দল। মোটিভেটেড আছে খেলার জন্য, তারা পুরো প্রস্তুত, তারা এক্সাইটেড নেপালের সাথে খেলার জন্য। নেপালের আমরা খেলা দেখেছি, নেপালি স্ট্রং সাইড, তাদের বেশ কিছু ট্যালেন্টেড প্লেয়ার আছে, কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের ছেলেরা যদি আত্মবিশ্বাস এবং সাহস নিয়ে মাঠে হার্ড ওয়ার্ক করে, আমরা আমাদের যে লক্ষ্য সেটা খুব ভালোভাবেই পূরণ করতে পারবো। আমরা আমাদের জায়গা থেকে আমরা ঠিক ফিট আছি এবং আমরা 100% দেওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত গ্রুপ এ তে এক ম্যাচ খেলে 3 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে নেপাল। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে কাটছে না ভিন্নমত। সাংবিধানিক বিষয়ে বিচার চাই বিএনপি, বিশেষ আদেশের পক্ষে জামাত। গণভোটের প্রস্তাব কমিশনের। নির্বাচনের সামনে রেখে আলোচনার মাঝপথে মাঠে নামছে বেশ কয়েকটি ইসলামী দল। পিআর সহ নানা দাবিতে রাজধানীতে আজ আলাদা কর্মসূচি। মালয়েশিয়া পাঠানোর প্রলোভনে লোকজনকে টেকনাফের আস্তানায় রাখছে পাচারকারীরা। আটকে রেখে আদায় করছে মুক্তিপণ। বিজিবির অভিযানে 11 জন উদ্ধার, আটক 12। এবং বিদেশি ঋণ নির্ভরতা কমাতে পারে রেমিটেন্স ও ডলার বন্ডে বিনিয়োগ। প্রবাসীদের কৌশলী হওয়ার পরামর্শ ব্যাংকারদের। দক্ষ কর্মী পাঠানোয় জোর। এই ছিল ভোরের সময়। সকালের সময় সঙ্গে থাকবেন জুম্মান সাদিক চ্যাবলিন। ধন্যবাদ কাজল। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।